বিএনপি অনেক দিন ধরেই নাসিরউদ্দিন পাটোয়ারির কথাটাকে একটা মানে অগ্রহণযোগ্য কোট আনকোট তকমা দিয়ে তাকে আগে থেকেই টার্গেট করছে। আমরা যখন আওয়ামী লীগ আমলে দেখতাম যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হতো, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়েছে, আমির খসরু মাহমুদের গাড়ি বহরে হামলা হয়েছে এবং পরবর্তীতে তাদের প্রতিবাদ কর্মসূচিকেও কেন্দ্র করে পাল্টা আওয়ামী লীগ কর্মসূচি দিত এবং পরে 144 ধারা জারি করা হতো। সেম প্যাটার্নটাই আমরা এখন দেখতে পেয়েছি। ছাত্র শিবিরের সদ্য সাবেক সভাপতি তিনি বলছেন, হবিগঞ্জ মৌলভীবাজারের হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে জুলাই মাসে জামায়াতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন তৈরি করা, ব্র্যাকেটে পাবলিক সিম্প্যাথি। গুড প্ল্যান, গুড মুভ। কারা হঠাৎ করে সাদা পতাকা নিয়ে নেমে পড়ছে, কারা হঠাৎ করে কালো পতাকা নিয়ে নেমে পড়ছে, এখন তো আমি দেখছি না, আবার হুটহাট দেখা যায়। হ্যাঁ, মানে এই যে সময় সময় এগুলো আসে, হঠাৎ করে পত্রিকা অফিসে কারা হামলা করে ফেললো, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করছে। তো এটা তো যেটুকু আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমি মনে করি ফেনা, ধরাকে সরাজ্ঞান করা যাবে না। আপনি এই পদে মানে আপনাকে ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভোট দিয়ে ওখানে পাঠিয়েছে 1 বছরের জন্য। আপনি আমাদেরকে হিসাব দিতে হবে বা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে হিসাব দিতে হবে আপনি 1 বছর শিক্ষার্থী বান্ধব কী করেছেন, যেটা আপনার ম্যান্ডেট। কিন্তু যে ম্যান্ডেটের বাইরে গিয়ে সারাক্ষণ সব জায়গায় যদি আমরা ছাত্রলীগের ছায়া খুঁজতে থাকি। তির্যকে আজ আমাদের অতিথি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, আপনাকে চর্চায় স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আমরা একদম সাম্প্রতিক যে ঘটনা, হবিগঞ্জের যেই সংঘাত বলি, হামলা বলি, সেই জায়গা থেকে যাই, কি ঘটলো আসলে হবিগঞ্জে? দেখুন, আমাদের তো এটা জুলাই পদযাত্রা যেটা আমরা গত বছর থেকে শুরু করেছি, এই বছর এটা গত বছর ছিল জেলা পর্যায়ে, এবার এটা উপজেলা পর্যায়ে এবং 100 উপজেলায় আমরা এটা মানে জুলাই মাস শুরু হওয়ার আগেই জুন মাসের শেষ দিন আমরা সংবাদ সম্মেলন করে, অর্থাৎ এটা আমাদের ঘোষিত কর্মসূচি সারা মাস জুড়ে বিভিন্ন জায়গায় ছিল, তারই অংশ হিসেবে আমরা হবিগঞ্জ গেছি। আমি নিজে দক্ষিণবঙ্গের দিকে ছিলাম, আর ওরা ছিল এই সিলেট অঞ্চলে গেল, সার্জিস, নাসির সহ আরও কয়েকজন। তো এটা একটা ঘোষিত কর্মসূচি এবং বৈধ কর্মসূচি, বৈধ রাজনৈতিক কর্মসূচি এবং খুব যে বড় কর্মসূচি সেটা না, মানে এটা মাঝারি ধরনের কর্মসূচি। তো সেখানে কর্মসূচি শেষে যেভাবে হামলা করা হলো এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আমাদেরকে এটা ক্ষুব্ধ করেছে এবং এটা সম্পূর্ণ আননেসেসারি ছিল। সেটা পরবর্তীতে যারা আহত হয়েছে তাদের যখন আমরা চিকিৎসা নিতে গেলাম হবিগঞ্জের হাসপাতালে, সেখানেও হামলা করা হয়েছে এবং চিকিৎসা নিতে দেওয়া হয় নাই। হবিগঞ্জ শহরের ভেতরে আমরা কোনো চিকিৎসা নিতে পারি নাই, মানে আমাদের যারা আহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে আমাদের আলিফ নাম একটা ছেলে, ও ছাত্রশক্তি আমাদের যে ছাত্র সংগঠন সেটার সংগঠক, তার যে রডে আঘাত করা হলো এবং সে রডে আঘাতে এখন তার একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা সেটাই বললেন, এখন সে ঢাকায় চিকিৎসার মধ্যে আছে, কিন্তু ওই চোখটা ঠিক হবে না। তো এই পলিটিক্যাল ভায়োলেন্সের এবং এরকম বক্তব্যের কারণে বা বক্তব্যের অজুহাতে বলা হচ্ছে যে খারাপ কথা বলা হয়েছে। যদিও আমি হবিগঞ্জে আমাদের নেতারা কে কী বলেছেন পরবর্তীতে খুব মন দিয়ে শোনার চেষ্টা করেছি যে এর মধ্যে এমন কিছু আছে কি না যেটা খুবই গর্হিত, সেরকম কিছু আমি পাই নাই। তাছাড়া রাজনৈতিক বক্তব্য একজনের টেম্পারমেন্ট অনুযায়ী বলে এবং এটা মানুষের কাছে ছেড়ে দেওয়া উচিত। যেটা খারাপ কথা সেটা মানুষ গ্রহণ করে না। আপনার মনে থাকবে যে একজন বিরোধী দলীয়, এই যে 11 দলীয় যে জোট, তার একজন নেতা, তিনি কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললেন। এটা কিন্তু কোথাও অ্যাকসেপ্টেবল হয় নাই, কেউ এটা গ্রহণ করে নাই। তো এরকম মানে কথাটা আপনার কথার বিচারটা করবে মানুষ এবং কথার বিপরীতে আপনি কথা বলবেন। হ্যাঁ, এবং যদি কোনো ফৌজদারি অপরাধ হয়ে থাকে, যদি বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করা হয়ে থাকে, সেটা সেই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু এই যে সরকারি দলের যে আমরা তাণ্ডব দেখতে পেলাম, পরের দিন আমরা সেখানে আমাদের মানে দলের প্রধান আহ্বায়ক সহ আমরা আরেকটা কর্মসূচি দিলাম, প্রতিবাদ কর্মসূচি। তো সেখানে আমরা মৌলভীবাজার থেকে যখন ঢুকছি মানে হবিগঞ্জে, আমাদের কিন্তু জায়গায় জায়গায় আপনারা দেখেছেন যে আটকে দেওয়া হলো, প্রথমে ট্রাক দিয়ে, পরবর্তীতে পুলিশ দিয়ে, এরকম নানাভাবে আটকে দেওয়া হলো এবং আমরা শেষ পর্যন্ত আর হবিগঞ্জে ঢুকতে পারিনি। এবং আমরা দেখেছি, আমি নিজেও ছিলাম ওই পরের দিন, যে হবিগঞ্জের আগেই আমাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমাদের বলা হয়েছে যে আর যেতে পারবেন না। কিন্তু আমরা পুলিশের সাথে দেশীয় অস্ত্রশস্ত্র সহ বিএনপি ছাত্রদলের ক্যাডারদেরকে আমরা দেখেছি, আমি নিজে চাক্ষুষ দেখেছি। তো এবং তাদেরকে পুলিশ কিছু বলেনি। তো তারপরে যেটা পুলিশ আমরা বললাম যে ঠিক আছে, আমাদের যদি আপনি প্রোগ্রাম করতে না যেতে দেন তাহলে আমাদেরকে অ্যাটলিস্ট মামলা করতে দিতে হবে। তখন তারা আমাদেরকে থানায় নিয়ে গেল, থানা মানে একটা ফাঁড়িতে নিয়ে গেল আর কি, হবিগঞ্জ সদর। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। থানার অধীনে একটা ফাঁড়ি, কামাইছড়া। হ্যাঁ, সেখানে আমি নিজের হাতেই অভিযোগটা লিখেছি এবং সেখানেও বাইরে কিন্তু আমি দেখতে পেয়েছি যে এই তারা অস্ত্রশস্ত্র নিয়ে আছে। তো পুরো ব্যাপারটা হচ্ছে যে পুলিশ এখানে
তারা আমাদেরকে বারবার বলেছে যে সিকিউরিটি থ্রেট আছে আপনাদের। তো আমাদের কথা হচ্ছে সিকিউরিটি থ্রেট যদি আমাদের থাকে, আমরা তো এখানে আক্রমণকারী না, আমরা আক্রান্ত। যারা আক্রমণকারী আপনি তাদেরকে পাকড়াও করবেন। এই যে ছেলেটার চোখ নিয়ে যাওয়া হলো, যে আক্রমণ করেছে, আমরা তার নাম ঠিকানা সহ কিন্তু দিয়েছি, ভিডিও ফুটেজ সব অ্যাভেলেবেল, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। তো পুরো এবং এইটার প্রতিবাদে আমরা আবার যখন সারা দেশে বিভিন্ন জায়গায় কর্মসূচি দিয়েছি, যেমন কুড়িগ্রামের ফুলবাড়িয়া, সেখানেও আমাদের উপরে হামলা করা হচ্ছে। বগুড়াতেও এরকম হামলার বা কথা আমরা শুনতে পেরেছি। এই যে একটা অসহিষ্ণুতা সরকারি দলের পক্ষ থেকে শুরু হয়েছে, এটা খুবই আনএক্সেপ্টেবল। এবং আমরা চেয়েছি যে 2 বছরে আপনার আমার কথার দ্বিমত থাকবে, রাজনৈতিক চিন্তাভাবনাতে পার্থক্য থাকবে, কর্মসূচি পাল্টা কর্মসূচি এগুলো সব ঠিক আছে, কিন্তু সংঘাতের দিকে জিনিসটা গড়াবে না। কিন্তু এখন ভিতরে সংঘাতের দিকে গেল, এবং সংঘাত মানে একচেটিয়া হামলা হলো আর কি আমাদের উপরে। তো এটা আমাদেরকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে। এবং এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কিন্তু কিছু বলা হয় নাই, কাউকে গ্রেফতার করা হয়নি, সরকার টোটালি সাইলেন্ট এর বিষয়ে। তো বিষয়টা খুবই বিস্ময়কর। এবং যারা হামলা করেছে তারা কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। বরং আমাদের হবিগঞ্জের এবং শ্রীমঙ্গলের নেতাকর্মীরা, যেহেতু হবিগঞ্জ এবং শ্রীমঙ্গল কাছাকাছি, তারা কিন্তু ঘরে যেতে পারছে না, তাদেরকে হাইড আউটে থাকতে হচ্ছে। তো পুরো পরিস্থিতিটা যে সেই আগের আমরা যখন আওয়ামী লীগ আমলে দেখতাম যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হতো, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়েছে, আমির খসরু মাহমুদের গাড়ি বহরে হামলা হয়েছে, এবং পরবর্তীতে তাদের প্রতিবাদ কর্মসূচিকেও কেন্দ্র করে পাল্টা আওয়ামী লীগ কর্মসূচি দিত, এবং পরে 144 ধারা জারি করা হতো। সেইম প্যাটার্নটাই আমরা এখন দেখতে পেয়েছি। তো এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যেমন ডাউন টু আর্থ থাকেন, তিনি যেমন বলতে চান আমি প্রতিশোধের রাজনীতি করব না, অনেকগুলো কথা তো ভালো ভালো কথা তিনি বলেছেন, আমরা সেটাতে আস্থা রেখেছি। কিন্তু এই যে এইটা ঘটছে এবং টানা 3-4 দিন ধরে ঘটছে, আজকেও বগুড়ায় বিএনপি কিন্তু প্রতিবাদ কর্মসূচির নামে এক ধরনের একটা ভীতিকর পরিস্থিতি ওখানে তৈরি করেছে। কিন্তু কেন্দ্রীয় পর্যায় থেকে, বিএনপি কেন্দ্রীয় পর্যায় থেকে এখনও পর্যন্ত এই ঘটনাটাকে অ্যাড্রেস করা হয়নি। তো এটা খুব আনফর্চুনেট মনে হয়েছে আমাদের কাছে। আমি এই জায়গাটায় যে আপনার ছাত্র দলের হবিগঞ্জ জেলা ছাত্র দল, তাদের তরফ থেকেও এনসিপির 10 জন নেতার নাম উল্লেখ করে, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন, সার্জিস আলমের কেন্দ্রীয় নেতা হিসেবে এই 2 জনের নাম আছে, আরও 8 জন নাম উল্লেখ করে, এবং আরও 40-50 জন অজ্ঞাতনামাকে আসামি করে একটা মামলা হয়েছে। তো সেখানে কিন্তু অভিযোগটা হচ্ছে এনসিপিও হামলা করেছে। তো সেই ক্ষেত্রে অর্থাৎ সেদিনের সমাবেশ বা পথসভা যেটাই বলি না কেন, সেটার পরে এনসিপির তরফ থেকে হামলার যে অভিযোগ, এটার বিষয়ে আপনি কি বলবেন? তারা আমাদেরকে হামলা করেছে আমাদের কর্মসূচি শেষে যখন আমরা ফিরছিলাম গাড়ি বহরে, আপনারা সেগুলো ভিডিও দেখেছেন। এখন একটা ভিডিও তারা দেখাক যে যেখানে আমরা হামলা করছি, এরকম কোনো ভিডিও তাদের কাছে আছে? তারা তো হামলা করে নাই, শুধু নিজেরাই ভিডিও করেছে, সেগুলো নিজেরাই আপলোড করেছে। হ্যাঁ, এখন এনসিপি হামলা করেছে এরকম একটা ভিডিও তো দেখাতে হবে। এটা তো পাল্টাপাল্টি মামলার সেই সংস্কৃতি। এবং কি মামলা? যে আইফোন চুরির মামলা দেওয়া হয়েছে সার্জিস এবং নাসিরের নামে। আমরা আওয়ামী লীগ আমলে এরকম মাছ চুরি, এটা সেটা চুরি, এরকম মামলা আমরাগুলো দেখতাম, বিরোধী দলীয় নেতাদের বা বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করার জন্য কাজটা করা হতো। এখন আমরা সেম প্যাটার্ন দেখলাম। এবং তাদের কেউ আহত হয়েছে কোথাও? কোনো মেডিকেল রিপোর্ট বা এরকম কিছু তারা দেখাতে পারবে? কিংবা এত সাংবাদিক, এত এর মধ্যে কোনো ভিডিও তারা দেখাক? হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমরা যে মামলা করেছি সেটাকে লঘু করার জন্য তারা এটা করছে। এটা একেবারেই তাদেরকে আমাদের হামলা করার বা এরকম করার কোনো কারণই নেই। কারণ আমরা আমাদের কর্মসূচিতে যাচ্ছি, সারা বাংলাদেশে আমরা গিয়েছি, কোথাও কিন্তু আমরা আমাদের কথাগুলো বলেছি বিচারের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে। কিন্তু কোথাও আমরা তাদেরকে উত্তেজনা সৃষ্টি করে বা তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে হামলা করব এরকম কোনো মানসিকতা আমাদের মধ্যে ছিল না, এখনও নাই। ফলে এটা যেটা আপনি বললেন, এটা তাদের একেবারেই নিজেদের দায় এড়ানোর জন্যই তারা এই কথাটা বলে যাচ্ছে। হবিগঞ্জের সমাবেশে যে বিএনপি বা ছাত্র দলের তরফ থেকে যে অভিযোগটি তোলা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, এবং এটার কারণে তাদের ভাষ্য হচ্ছে সংক্ষুব্ধ জনতা সেখানকার, তারা হচ্ছে এই হামলা বা এই সংঘাতটা করেছে। তো এই যে উস্কানিমূলক বক্তব্য, এই অভিযোগটা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির সম্পর্কিত এই অভিযোগ বারবারই উঠে আসছে। সেক্ষেত্রে আসলে এনসিপির দেখেন, এক একজনের বক্তব্যের প্যাটার্ন বা মেজাজ এক এক রকম, সবার সব বক্তব্য গ্রহণযোগ্য হয় না। আমি যেটা বললাম যে অগ্রহণযোগ্য কোনো বক্তব্য যদি আপনার অগ্রহণযোগ্য মনে হয়, সেটার ফয়সালা তো মানুষই করবে, বা আপনি সমালোচনা করবেন, সেই সমালোচনা হচ্ছেও। আমরা যে আমাদের দলের সবার সব কথাকে খুব সেলিব্রেট করি সেটা তো না, কোনো কোনো ক্ষেত্রে সতর্ক করা হয়। কিন্তু কথার কারণে, যে উস্কানিমূলক কথা, এই কথার কারণে হামলা, হ্যাঁ, এটা তো আমি সার্চ দিয়ে দেখছিলাম আওয়ামী লীগ আমল এরকম, যে আমাদের এখন যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্ভবত প্রতিমন্ত্রী আমাদের ইশরাক ভাই,
তিনিও কিন্তু এরকম বিভিন্ন কথা বলে পরে আবার তাকে এটার কারণে তার উপর জুলুম করা হয়েছে এবং সেখানে একই মানে অজুহাত দেওয়া হতো যে উস্কানিমূলক কথা। উস্কানিমূলক কথার কারণে তো আপনি হামলা করবেন না। যদি কোনো কথা, আমাদের তো এই বিষয়ক আইন আছে, যদি কোনো কথা বাংলাদেশে প্রচলিত আইনকে ভঙ্গ করে থাকে, সেটা অনুযায়ী আইন আদালত আছে, আইন আছে, আমাদের বিচারিক সংস্থা আছে, তারা এটার ব্যাপারে ব্যবস্থা নেবে। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, সেটা আমরা আদালতে আইনি প্রক্রিয়া মোকাবেলা করব। কিন্তু উস্কানিমূলক কথার কারণে আপনি হামলা করবেন, সেটা নাম দেবেন আপনি যে স্থানীয় জনতা। আমরা তো প্রত্যেকের পদবি দেখেছি, প্রত্যেকে পদধারী যারা হামলায় ছিল, আমরা 12 জনের নাম উল্লেখ করে বাকিদের নামে অজ্ঞাতনামা নামে আমরা দিয়েছি। তারা প্রত্যেকে জেলার সভাপতি, জেলার সেক্রেটারি, উপজেলার সভাপতি, ওখানে একটা বৃন্দাবন কলেজ আছে, সেই কলেজের সভাপতি, সেক্রেটারি, এই ধরনের পদধারী ব্যক্তিরা ছাত্রদলের। তাহলে তারা কীভাবে জনতা হয়? এবং জনগণের এত মানে নাই, আগ্রহ নাই যে কি বলেছে সেটার কারণে হামলা করব। বরং আমরা দেখেছি আমাদের সমাবেশগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। আপনি এই হামলা এবং এগুলোর পরেও আমরা আরও যে 3টা সমাবেশ করলাম সিলেটে, কানাইঘাট, জৈন্তাপুর, এরকম কয়েকটা জায়গায় উপচে পড়া মানুষ ছিল সেখানে, ঠিক আছে? ফলে মানুষ কথার কারণে আমাদের উপর হামলা করছে, এটা খুবই হাস্যকর বিষয়। তো এগুলো কিন্তু সেটেলড তর্ক বাংলাদেশে আওয়ামী লীগ আমলে, যে কথার কারণে সর্বোচ্চ আপনি কী করতে পারবেন। আওয়ামী লীগও কিন্তু কথার কারণে বিভিন্ন কথাকে কটূক্তি এটা সেটা বলে ডিজিটাল নিরাপত্তা আইন, এইসব আইন ব্যবহার করত। তো কথার কারণে মানে কথা তো ফৌজদারি অপরাধ হয় না, কথার অনেক দেশে আছে যেটা মানহানি হয়। মানহানি ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে আপনার সিভিল অফেন্স, এবং আমার মানহানি হলে আমার হয়ে সংক্ষুব্ধ জনতা আপনার উপর চড়াও হতে পারবে না, এটা আইনের টেকে না। আমার মানহানি হলে আমাকেই আপনার বিরুদ্ধে মানে স্টেপ নিতে হবে, এবং সেটাও আমাকে প্রমাণ করতে হবে যে আমি আপনাকে আসলেই আপনার মানহানি মানে এখানে ঘটেছে। এবং যদি আবার আমি প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু আমার বিরুদ্ধে জরিমানা হবে। এগুলো হলো উন্নত দেশের আইনগুলো এভাবে চলে। এগুলো নিয়ে আমরা আওয়ামী লীগ আমলে প্রচুর কথা বলেছি, প্রচুর যুক্তিতর্ক আছে, প্রচুর লেখালেখি আছে এগুলো নিয়ে। এখন যদি নতুন করে আবার শূন্য থেকে কথাগুলো বলতে হয় যে কথার কারণে আপনি হামলা করতে পারবেন না, তাহলে মনে হচ্ছে যে আমাদের এতদিনকার যে আপনার চেষ্টা, এতদিনকার যে সংগ্রাম, এগুলো কিন্তু বৃথা। কারণ আমাদের এই সংগ্রামগুলোতে বিএনপি আমাদের কিন্তু অংশীদার ছিল। তারাও কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কথার কারণে হামলা শিকার হতো। তখন আমাদেরকে বলতে হতো, ধরেন একজন বিএনপি বড় নেতা, তার বিরুদ্ধে একটা ভুয়া মামলা দেওয়া হয়েছে কোনো একটা জেলায়, তাকে ওখানে তিনি হাজিরা দিতে যেতেন এবং তাকে ওখানে হামলা করা হতো। কেন? কারণ উনি হয়তো টকশোতে কিংবা ঢাকায় কোনো একটা সমাবেশে কিছু একটা বলেছেন। তো এই যে কথার কারণে হামলা, এটা তো নতুন না বাংলাদেশে, এবং এটা যে করা যাবে না, এটা বুদ্ধিভিত্তিকভাবে এবং রাজনৈতিকভাবে উভয়ভাবেই মোকাবেলা করা হয়েছে আওয়ামী লীগ আমলে। এখন আবার নতুন করে মনে হচ্ছে যে এগুলো নিয়ে শূন্য থেকে এগুলো মনে করিয়ে দিতে হচ্ছে। তো এটা ওল্ড প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিস থেকে বিএনপি বেরিয়ে আসবে, এটাই আমাদের চাওয়া ছিল, কারণ তারাও আমাদের লড়াইয়ের সাথী। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, তারা ওই একই ধরনের যুক্তি দিচ্ছে, একই ধরনের যুক্তি দিয়ে হামলা করছে। আমি এখানে মাঝখানে একটু জানতে চাইবো, আলিফ চৌধুরীর এখন অবস্থায় অস্ত্রোপচার হয়েছে, আমরা জেনেছি, তার কন্ডিশনটা এখন মানে অস্ত্রোপচার হয়েছে, কিন্তু তার একটা চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি নাই হয়ে গেছে, এটা ফেরত আসবে না, ডাক্তাররা আমাদেরকে যেটা বললো। এমনিতে বাদ বাকি সে সুস্থ আছে, কিন্তু তার যেটা মূল ব্যাপার সেটা তার চোখটা হারিয়ে গেছে, এবং এই চোখ সে আর কখনো ফেরত পাবে না। সে ছিল তার পরিবারের বাচ্চা একটা ছেলে, কিন্তু তার বাবা প্যারালাইজড। তো সে ছিল পরিবারে কিছু আর্নও করতো আর কি পড়ালেখার পাশাপাশি। এখন এটা হচ্ছে আমরা সরকারের কাছে আমাদের 3টা দাবি জানিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে যে এই পরিবারের দায়িত্ব সরকারকে নেওয়া উচিত সরকারের, কারণ তাদের কারণেই, তাদের দল, তাদের রাজনৈতিক সংগঠনের হামলাতেই তার এই অবস্থা। তো এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স পাননি। আলিফ চৌধুরী আমরা প্রথমে দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি তার ভেরিফাইড ফেসবুক পেজে জানালেন যে ক্লাস 10-এর ছাত্র। পরে আবার বিভিন্ন জায়গায়, আসলে তিনি কিসে পড়েন? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, আমি যতটুকু কলেজে ফার্স্ট ইয়ারে। এবং সে আমাদের উপজেলার সম্ভবত হবিগঞ্জের একটা নবীনগর উপজেলা আছে, নবীনগরই সম্ভবত, নবীনগর উপজেলার উনি সংগঠক আমাদের ছাত্র শক্তির। তো কলেজের ছাত্র। প্রথমে মনে হয়েছিল যে আমরা যেটা শুনেছিলাম, আমরা তো ধরেন আমাদের যে কমিটিগুলো হচ্ছে, উপজেলার ছাত্রদের কমিটিটা দেয় হলো জেলার ছাত্র, যারা জেলার যে ছাত্রদের কমিটি, তারা উপজেলা কমিটি দেয়। তো সবাইকে আমরা বাই নেম সবসময় চিনি না, এই ধরনের প্রোগ্রাম কর্মসূচি করতে গেলে তখন পরিচয় হয়। সেটা আন্ডারস্ট্যান্ডেবল। এইখানে যেই আমার একটা সম্পূরক প্রশ্ন যেটা আছে, ছাত্র শক্তির গঠনতন্ত্রে কোনো বয়সসীমার কি উল্লেখ আছে যুক্ত হওয়ার ক্ষেত্রে? এটা তো রাজনৈতিক সংগঠন, ছাত্ররা যুক্ত হবে এখানে, ছাত্ররা যুক্ত হয় মানে কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত, এটুকু আমি জানি। এইচএসসি লেভেল থেকে, এইচএসসি থেকে যতদিন পর্যন্ত আপনি ছাত্র আছেন, হ্যাঁ, এটাই থাকার কথা। আমাকে আর একটু ভেরিফাই করতে হবে সেটা। আচ্ছা, কিন্তু স্কুলের ছাত্রদের থাকার কথা না আর কি এখানে। না, সে কারণে আমার প্রশ্নটা এলো যে তিনি যদি ক্লাস 10-এ পড়ে থাকেন, সেক্ষেত্রে এটা
খুব জরুরি প্রশ্ন যে আসলে Right, হ্যাঁ, কোন না, of course, বয়সীরা of course. আসলে হচ্ছে এটাতে যুক্ত হতে পারে। আমরা আলোচনায় ফিরি একটু, যে এই যে হবিগঞ্জের যে ঘটনাটা, এইটার সঙ্গে আমরা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, ওনার সাথে কথা বললাম, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য কেন উস্কানিমূলক মনে হলো এই প্রসঙ্গগুলো এসেছে স্বাভাবিকভাবেই। তো সেই জায়গায় নাসির একটি কথা বললেন, সেটা হচ্ছে এনসিপি পরিকল্পিতভাবেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ব্যবহার করছে যাতে রাজনৈতিক দল হিসেবে এনসিপি আলোচনায় থাকতে পারে। বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এটা সঠিক অভিযোগ না। ধরেন আমি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই আমি পদযাত্রায় গিয়েছি। প্রথমে উত্তরবঙ্গের কয়েকটা জেলায়, পরে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আমি পাবনা জেলায় গিয়েছি। পাবনা জেলায় গিয়ে আমি বক্তব্য দিয়েছি, আমার সমস্ত এগুলো 21 টেলিভিশন সহ কয়েকটা টেলিভিশন এগুলো নিয়ে নিউজ করেছে। সেখানে আমি ওই স্থানীয় এমপির বিষয়ে একটা অভিযোগ করেছিলাম, মানে বিএনপি দলীয় এমপি, যে তিনি যেই আওয়ামী লীগ নেতা পয়েন্ট ব্ল্যাঙ্ক নিজে গুলি করেছেন তাকে শেল্টার দিচ্ছেন বলে এলাকায় শহীদ পরিবার সহ অনেকে আমাদের কাছে অভিযোগ করেছে, এবং তারা এই ভয়ে মামলাও করতে পারছেন না তার বিরুদ্ধে, বরং তিনি হুমকি দিচ্ছেন। তো এটা আমি যখন জানতে পেরেছি, আমার দায়িত্ব হচ্ছে এটা বলা। তো আমি সমাবেশে এটা বলেছি। এটা তো একটা রাজনৈতিক অভিযোগ। আপনি দেখবেন যে অভিযোগটা সত্য কি মিথ্যা। তো আমি অভিযোগ করার পরে তারা তো আমার বিরুদ্ধে মিছিল করেছে, তারা কুশপুত্তলিকা ওখানে দাহ করেছে। তো আমি তো নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ওই বহরে নাসিরউদ্দিন পাটোয়ারিও ছিল না। হ্যাঁ, কিংবা আমরা যে আরও দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় গেলাম, চুয়াডাঙ্গায় সহ আর কয়েকটা জায়গায়, মেহেরপুরে আমাদের কুশপুত্তলিকা আগে থেকেই ঝুলিয়ে রাখা হয়েছে, কারা করেছে জানি না। চুয়াডাঙ্গায় আমাদের নেতাকর্মীরা বললো ওখানে একটা টান উত্তেজনা দেখলাম, ওখানেও কিন্তু নাসির ছিল না। যে কি ব্যাপার, ওখানে আপনি বিএনপির বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, এটা জেলা বিএনপি বলে দিয়েছে, সাবধান করেছে। আমি আবার এটা অ্যাড্রেস করেও কথা বলেছি। তো এই যে ঘটনাগুলো, তো এখানে তো নাসিরের বিষয় না। নাসির ধরলাম যে সে কয়েকটা জায়গায় হয়তো কিছু কথা বলেছে যেটা আপত্তিকর, যদি সেরকম হয়। তো এই কথা আমরা আলোচনার জন্য তাকে এটা অ্যাসাইন করেছি, ব্যাপারটা মোটেও এরকম না। বরং এরকম বিএনপিরও প্রচুর আপনি বক্তব্য দেখাতে পারবো আমরা, যখন তারা বিরোধী দলে ছিল তখন তাদের ব্যাপারে এই অভিযোগ করা হতো। এই যে এখন যেমন বলা হচ্ছে, আজকে আমি বিমান প্রতিমন্ত্রীর বক্তব্য দেখলাম, তিনি বলেছেন যে নাসির ছাড়া আসেন, আমরা সমাবেশ করতে দেব। এখন রাজনৈতিক সমাবেশ এটা আমাদের সংবিধান স্বীকৃত, সভা সমাবেশ করার অধিকার, এটা আমাদের সংবিধান স্বীকৃত অধিকার। এটা আপনি দেবেন, আপনার বদান্যতা বা আপনার উদারতার বিষয় না, তো এটা আপনার দয়ারও বিষয় না। আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে আমরা অবহিত করেই প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করি। তারা দেখবে যে কোনো সিকিউরিটি থ্রেট আছে কিনা, কিন্তু তারা আমাদের প্রোগ্রামটা নির্বিঘ্নে করতে দিতে হবে। এখন যদি এরকম কেউ বলে যে এটা সে আলোচনায় থাকার জন্য এটা করছে, এটা সত্য অভিযোগ হয় না। কিন্তু বক্তব্যের নাসিরের কোনো বক্তব্য যদি আপত্তিকর হয়, সেটার সমালোচনা যৌক্তিকভাবে দলের ভেতরে, দলের বাইরে, সর্বত্র সেটা মানুষ করবে। সেখান থেকে তার যেটা শেখা সে সেটা শিখবে। কিন্তু তাকে আমরা অ্যাসাইন করেছি কাজ করতে, এটা খুবই এটা হচ্ছে দায় এড়ানোর একটা ব্যাপার। এখানটাতে আপনি নিজেই বললেন যে আপনি অ্যাড্রেস করে সেখানকার স্থানীয় অভিযোগগুলো আমলে নিয়ে আপনি বক্তব্য দিয়েছেন। হামলা তো হয়নি আপনার? না, হামলা হয়নি, কিন্তু আমার বিরুদ্ধে মিছিল হয়েছে। মিছিল হয়েছে বা কুশপুত্তলিকা দাহ হয়েছে, সেটাও একটা রাজনৈতিক সংস্কৃতির পার্ট। চুয়াডাঙ্গায় উত্তেজনার কথা বললেন, সেখানেও হামলার শিকার তো হননি। তাহলে এই যে একটা জায়গায় দেখা যাচ্ছে যে নাসির হয়তো কথা বললেন, সেটার কারণে সংঘাতের দিকে হয়তো চলে গেল জিনিসটা। আরেকটা জায়গায় আপনি ঠিক একইভাবে কথা বললেন, অভিযোগগুলো তুললেন, উত্থাপিত স্থানীয় পর্যায়ে থেকে আসা অভিযোগগুলো আপনিও তুললেন, সেখানে হামলা হয়নি। এই দুটো ঘটনা আলাদা হচ্ছে কোন জায়গাটাতে? এক একজন এক একটা ভাবে কথা বলে। এখন বিএনপি অনেক দিন ধরেই নাসিরউদ্দিন পাটোয়ারির কথাটাকে একটা মানে অগ্রহণযোগ্য কোট আনকোট তকমা দিয়ে তাকে আগে থেকেই টার্গেট করছে, এবং তার কথা মানে দেখা গেল একটা সাধারণ বক্তব্য তারা এমনভাবে হাজির করছে যে কথাটা হয়তো আমিও বলছি, কিন্তু তারা এমনভাবে হাজির করছে যে সে আসলে এখানে খুব মহা আপত্তিকর একটা কিছু বলেছে এবং তার উপরে হামলা বা তাকে আটকানোর একটা চেষ্টা করছে। এটা হলো এটা বিএনপিরই একটা রাজনৈতিক সমস্যা হিসেবে আমি বলবো, যে তারা কোনো একজন ব্যক্তিকে, ওই যে আপনি বললেন যে এটা এনসিপি অ্যাসাইন করেছে কিনা, বরং এটা বিএনপি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে আলাদাভাবে এভাবে টার্গেট করে তাকে মানে এক ধরনের হত্যাযজ্ঞ কিংবা তাকে টার্গেট করছে কিনা, এটা বিএনপিকে দেখতে হবে। কারণ হচ্ছে যে এই হামলা তো গ্রহণযোগ্য হবে না, কারণ হামলা কখনোই কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখানে মানে এই যে টার্গেট করছে কিনা এই প্রশ্নটা তো উঠছেই, মানে আপনি মাত্রই প্রশ্নটা তুললেন, টার্গেটের প্রসঙ্গটা আসছে কেন? এনসিপিতে তো লিডার অভাব নাই, হ্যাঁ, এবং সংসদ সদস্য পর্যন্ত আছেন। তাহলে সেইখান থেকে নাসির তো সংসদ সদস্য নন, তো সেই ক্ষেত্রে নাসিরকে কেন টার্গেট করা হবে? দেখুন, নাসির ঢাকা 8-এ ইলেকশন করেছে। ঢাকা 8-এ ইলেকশন করে তিনি যথেষ্ট আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। মাত্র 4000 ভোটের ব্যবধানে তিনি হেরেছেন, এবং এরপরে তাকে ঘিরে বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে বা সমাজের একটা অংশের মধ্যে ব্যাপক আগ্রহ আছে।
তার একটা ব্যক্তিগত জনপ্রিয়তা তৈরি হয়েছে। আমরা যখন এর বিভিন্ন জেলায় যাই তখন সেটা আমরা টের পাই। তো সেইটাকে বিএনপি হয়তো ভালোভাবে নিচ্ছে না। তারা হয়তো এরকম কোনো নেতা তৈরি হতে দিতে চায় না যার একটা খুব বড় ধরনের জনপ্রিয়তা থাকবে। তো সে কারণে তারা এটাকে তার বক্তব্য খারাপ, তার বক্তব্য এটা সেটা বলে হামলা করছে। নাসিরের সব বক্তব্য যে আমি সমর্থন করি বা আমার পছন্দ হয় আমি কিন্তু সেটা না। আমি কারণে বারবার বলছি যে এক একজনের বক্তব্যের টেম্পারমেন্ট এক এক রকম, এবং এইটাকে ডিল করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা মানুষের কাছে ছেড়ে দেওয়া। মানুষই কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না। অনেক বক্তব্য মানুষ গ্রহণ করে না, আমি একটা উদাহরণ দিলাম। এটাই হলো বেস্ট ওয়ে টু ডিল। এখন আপনি যখন হামলা করছেন তখন আপনি তাকে আরও জনপ্রিয় করছেন, আপনি তাকে আরও বেশি মানুষের মনোযোগের জায়গায় আনছেন, এবং তারপরে যখন আপনি বলেন যে এনসিপি তাকে এটা করেছে, এটা হচ্ছে একেবারে টেক্সট বুক এক্সাম্পল অফ ভিকটিম ব্লেমিং। যে আপনি হামলা করছেন করে বলছেন যে এনসিপি তাকে অ্যাসেন্ড করেছে হামলা শিকার হওয়ার জন্য। এটা তো হয় না, এটা তো খুবই আমি অগ্রহণযোগ্য কথা। হবিগঞ্জের ঘটনা নিয়ে আরেকটি বিষয় উত্থাপন করব, সেটা হচ্ছে হবিগঞ্জে হামলার ঘটনায় ছাত্র শিবিরের সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়েছিলেন। আমি পোস্টটি একটু পড়ে শোনাচ্ছি। আমি দেখেছি পোস্টটা। ছাত্র শিবিরের সদ্য সাবেক সভাপতি তিনি বলছেন, হবিগঞ্জ মৌলভীবাজারের হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে জুলাই মাসে জামায়াতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন তৈরি করা, ব্র্যাকেটে পাবলিক সিম্প্যাথি, গুড প্ল্যান গুড মুভ, এইটা, এবং ব্র্যাকেটে এখানে আবার ডিপ পাওয়ার উল্লেখ করা আছে। এইটা বেশ, উনি এটা বলার পরে ঠিক একই ভাষ্য নিয়ে জামাত বা ছাত্র শিবিরের সাবেক বর্তমান নানা লেয়ার থেকে বা সমর্থক কর্মী পর্যায় থেকেও সিমিলার কিছু পোস্ট দেওয়া হলো, এবং এটা সংখ্যাটা কম নয়। এই যে ঘটনাটা, এবং তারপর আমরা দেখলাম যে একই ধরনের অভিযোগ আমরা একটু আগে আমি উল্লেখ করলাম, ছাত্রদলের নাসির উদ্দিন নাসির, তিনি একই ধরনের একটা অভিযোগ করলেন যে এটা এক ধরনের পরিকল্পিত ব্যাপার হতে পারে। তো এই যে পরিকল্পনার প্রসঙ্গটি বারবার আসছে, এটা কেন? এটা আমিও মনে করি পরিকল্পিত কিভাবে, যে এটা তো বিএনপি পরিকল্পনা করে এটা করছে। কিন্তু আপনি যার উদাহরণ দিলেন, আমি মনে করি যে তিনি অনেক সময় অনেকের এরকম ভয় থাকে যে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ভয়। তো সেরকম রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ভয়ে বা একটা হীনমন্যতা থেকে কেউ এরকম কথা বলতে পারে যে হামলা করে, এটা আমরা নূরের ক্ষেত্রেও দেখতাম যখন তিনি বিরোধী দলের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট ছাত্রনেতা ছিলেন, যে মার খেয়ে খেয়ে নূর নেতা হয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা ভিকটিম ব্লেমিং। যখন আপনার প্রতিবাদ করার কথা, আপনি তো আমাদের জোট সঙ্গী, মানে তিনি ছাত্র শিবিরের যদিও, তো আপনি বলবেন যে হামলায় যদি পরিকল্পিত হয়ে থাকে তাহলে কারা এই পরিকল্পনার সাথে জড়িত সেটা বের করার দাবি করতে পারেন, কারা হামলা করলো। কিছু ফ্যাক্ট তো আপনি আর অল্টার করে দিতে পারবেন না। আপনার জন্য একরকম, আমার জন্য একরকম হবে না। এই যে ছেলেটা চোখ হারালো, এটা তো আর আমার জন্য আপনার জন্য আলাদা ব্যাপার না, সবার জন্য একই রকম। তাহলে এই ঘটনার বিচার তো আপনাকে চাইতে হবে, এবং তারপরে আপনি অধিকতর তদন্ত দাবি করেন যে এটা ঘটনাটা কেন ঘটলো। কিন্তু সেটা না করে আপনি যদি বলেন যে জামায়াতকে এখানে মাইনাস করার জন্য বা তাকে আলোচনা বাইরে রাখার জন্য করা হচ্ছে, এটা তার ব্যক্তিগত হতাশা কিংবা হীনমন্যতা থেকে আসতে পারে। আমরা যেটা জামায়াতের দায়িত্বশীল জায়গা থেকে দেখেছি যে তারা এই ঘটনায় বিবৃতি দিয়েছে, এটা নিয়ে বিভিন্ন প্রোগ্রামে কথা বলেছে, প্রতিবাদ করেছে, এমনকি বিরোধী দলের নেতা আলিফকে দেখতে গেছেন। এটা হচ্ছে তার দায়িত্বশীল জায়গা থেকে। আর বাকি যারা হচ্ছে, ধরেন এই যে ওনার কথা, আমি ওনার প্রতি রেসপেক্ট রেখে বলছি যে তার বয়সী বা সমবয়সী তারা এখন জাতীয় নেতায় পরিণত হয়েছে, এটা তাকে ব্যক্তিগতভাবে দুঃখিত করতে পারে বা তার মধ্যে একটা হীনমন্যতা তৈরি করতে পারে। সেখান থেকে তার এই কথাগুলো আসছে যে তারা এত পাবলিক ইম্পর্টেন্স পাচ্ছে, কিংবা উনি গিয়ে কোনো একটা জায়গায় কথা বললে হয়তো কেউ ফিরেও তাকাচ্ছে না, সেইটা থেকে এই ধরনের কথাগুলো আসে। এগুলো আমরা অতীতেও দেখেছি, এবং এগুলো আসলে ভিকটিম ব্লেমিংয়ের একটা অংশ। এটা এই পদ্ধতিটা খুব কার্যকর না, এবং তার উচিত এই বক্তব্যটা প্রত্যাহার করা। তিনি পরে সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে ফেলে আবার উনি এটা কিছুক্ষণ সরিয়ে ফেলেছিলেন, আবার উনি এটা পাবলিক করেছেন, আবার লম্বা আরেকটা ফিরস্তি দিয়েছেন যেখানে একই ধরনের কথাই বলেছেন। আমি এই জাহিদুল ইসলামের এই বক্তব্যের পর এনসিপির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন তিনি একটি পোস্ট দেন, এবং সেইখানে তিনি গাজী নজরুল ইসলাম তার প্রসঙ্গটি টানেন, জামায়াতের নেতা, সেই সংসদ সদস্যের সেই কাণ্ড এবং সেইখানকার প্রসঙ্গটি টেনে তিনি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই ধরনের কথা বলেন। এবং তিনি যে জায়গাটি বলেন, কোট আনকোট আমি বলছি, কিছু মানুষ দেখলাম যারা হামলার প্রতিবাদ না জানিয়ে এর মধ্যে ডিপ প্ল্যানের গন্ধ পাচ্ছে। এনসিপির রাজনীতি দাঁড়ালে কারো কারো অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। নিজেদের ব্যর্থতা অস্বীকার করে অন্যকে সন্দেহের চোখে দেখা একরকম অসুখ, আরোগ্য কামনা করি। এই যে জায়গাটা, অর্থাৎ মানে এনসিপির তরফ থেকেও শীর্ষ একজন নেতা কিন্তু এই প্রসঙ্গে কথা বললেন, এবং এই যে কারো কারো অসুবিধা হবে
এই ধরনের প্রশ্নটা আসছে। এক্ষেত্রে জোট সঙ্গী হিসেবে জামায়াত বা এনসিপির ভেতরে কি দূরত্ব তৈরি হচ্ছে? আমার কাছে সেরকম মনে হয় না। এটা হলো সোশ্যাল মিডিয়ার একটা ইকোসিস্টেম আছে, সেখানে কথা পাল্টা কথা এগুলো চলতে থাকে, হ্যাঁ। এবং সেখানে আমি প্রায়ই দেখি জোটেরও যারা বিশেষত ছাত্র সংগঠনগুলোর মধ্যে, ছাত্র শক্তি, ছাত্র শিবির, তাদের মধ্যে কিন্তু প্রায়ই বাকযুদ্ধ চলতে থাকে। এটা যতক্ষণ পর্যন্ত একটা সুস্থ পর্যায়ে আছে ততক্ষণ পর্যন্ত ভালো, কারণ আলটিমেটলি জোট আর দল তো এক বিষয় না। জোট একটা অনেক বাইরের বিষয়। জোট এটা স্থায়ী বিষয় হয় না কোনো জোট, ঠিক আছে। ফলে তারা আমাদের সব বিষয়কে খুব পজিটিভলি নেবে, আমরা তাদের সব বিষয়কে পজিটিভলি নেব, এরকম তো হবে না। সেটার একটা রিফ্লেকশন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। এই যে দুটো বক্তব্যের আপনি উদাহরণ দিলেন, সেখানে এটার একটা আমি দেখলাম যে এই ব্যাপারটা আছে। কিন্তু মূলত যেটা হচ্ছে যে রাজনীতি তো আর সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে হয় না সবসময়। তো সেখানে আপনার এই দায়িত্বশীল পর্যায় থেকে এই হামলা নিন্দা জানানো হয়েছে এবং এটা গর্হিত সেটা বলা হয়েছে। আর এটা তো ঠিক যে আমাদেরকে সংগঠনটা আমাদের নিজের উপর দাঁড়িয়ে করতে হবে। জোট তো আর আমাদের দলের সংগঠন করে দেবে না, জোটের ইয়েরা, তাই না? তো ফলে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি করছি, সেটা আমরা করে যাব। জোট হলো আমাদের অনেকগুলো কাজের একটা জায়গা। এটা আমরা যখন আমাদের কর্মসূচি করব, সেখানে যদি পাবলিক সমর্থন আসে, সেখানে যদি আমরা হামলার শিকার হই, সেটা নিয়ে যদি সারা দেশে আলোচনা হয়, সেটা সবাই তো রাজনীতি একভাবে বোঝে না। তখন যদি জোটের কেউ বা জোটের খুবই মানে অত গুরুত্বপূর্ণ কেউ না, এরকম ছাত্র পর্যায় থেকে কেউ যদি কোনো ভুল মন্তব্য করে, সেটা আবার আমাদের তরফ থেকে একটা রিয়াকশন হবে, কেউ না কেউ দেবে। এটা আমি খুব স্বাভাবিকভাবে দেখি। কিন্তু মূলত যেটা রাজনীতির নীতি নির্ধারণী জায়গা জোটের, সেখানে কিন্তু জোট এখনও ঐক্যবদ্ধ আছে এবং তারা এই ধরনের হামলা হলে পাশে দাঁড়ানো। আমরা যেমন বিভিন্ন জায়গায় যখন গেছি, তখন যেখানে যেখানে জামায়াত ইসলামীর এমপি আছেন, সেখানেও তারা আমাদের সাথে এসে দেখা করেছেন, কথা বলেছেন, কোনো সহযোগিতা লাগবে কিনা ইত্যাদি জিজ্ঞেস করেছেন। আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি, কিন্তু আমরা বলেছি না, আমরা আমাদের রেগুলার কর্মসূচির মধ্যে আছি, কোনো প্রয়োজন হলে জানাবো, এটুকুই আর কি। তো এটা বাকিটা সোশ্যাল মিডিয়ার এক ধরনের সোশ্যাল মিডিয়া তো এক ধরনের রাজনৈতিক বয়ান তৈরি করে, বয়ান তৈরি করছে অবশ্যই। কিন্তু এটা দ্বারা আমি বলতে চাচ্ছি যে জোটের যেটা লক্ষ্য, সেটা খুব বেশি প্রভাবিত হচ্ছে এরকম বলা যাবে না। মানে ছাত্র শিবিরের সাবেক নেতা কিংবা আমাদের দলের যার বক্তব্যের আপনি উদাহরণ দিলেন, এগুলোতে জোটে ইম্প্যাক্ট পড়ছে আমার কাছে সেরকম কোনো তথ্য নাই। কারণ আমি ব্যাপারটা জানি যে কীভাবে ব্যাপারগুলো আগাচ্ছে এবং এই সংস্কার কেন্দ্রিক আরও কিছুদিন এই জোট কন্টিনিউ করবে। সংস্কার কেন্দ্রিক কিছু আরও কর্মসূচি আছে, জোট ওইখান থেকে ভাবছে আর কি। আপনার তাহলে স্থানীয় সরকার নির্বাচন আমরা যতটুকু সংবাদ মাধ্যমে প্রকাশিত যে খবরাখবর, সেটাতে আমরা দেখেছি যে জামায়াত একা স্থানীয় সরকার নির্বাচনে এগোতে চাচ্ছে, এই ধরনের একটা আভাস আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে এইটা নিয়ে এনসিপির ভাবনা কি, এনসিপি কি? আমরাও এককভাবেই স্থানীয় সরকার নির্বাচনটা করতে চাই। কারণ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে জোট করা অত্যন্ত কঠিন এবং এটা অপ্রয়োজনীয় কোনো কোনো ক্ষেত্রে। আপনি দেখবেন যে যখন আমরা জাতীয় পর্যায়ে নির্বাচন করি, সেখানেও জোটের একটা একক প্রার্থী ঘোষণা করার পরেও কিন্তু অনেক ক্ষেত্রে ঝামেলা হয়। যেমন আমার আসনেই হয়েছে, আমাকে জোটের প্রার্থী করা হয়েছে, ওই যিনি প্রার্থী ছিলেন আগে জামায়াতে, তিনি নিজে উইথড্র করেন নাই এবং ফলে আমাদের ভোট ভাগ হয়ে গেছে। তো এটা আপনি ন্যাশনাল ইলেকশনে জোটের নির্বাচন করছেন, সেখানেও সব ক্ষেত্রে 100% নিখুঁত করা যাচ্ছে না। আর স্থানীয় পর্যায়ে যেখানে দলীয় মার্কা নাই, সেখানে আপনি ইউনিয়ন পর্যায়ে একজন জোটের প্রার্থী ঘোষণা করবেন, এটা তো হয় না। আর জিনিসটা হচ্ছে এখন তো দলীয় প্রার্থীই নাই, তো আমরা কীভাবে বলবো যে তিনি আমাদের দলীয় প্রার্থী বা জোটের প্রার্থী? এই কারণে আমাদেরও একটা আর্জ আছে যে আমাদের সংগঠন করে তোলার বিষয়। আমরা যখন ওয়ার্ড পর্যায়ে আমাদের কোনো দলীয় নেতা, ওয়ার্ডের নেতা, তিনি যখন নির্বাচন করতে চান, আমরা অত্যন্ত খুশি হই যে আমাদের ওয়ার্ড পর্যায় পর্যন্ত প্রার্থী পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান, যে এটা জোটে কোনো প্রভাব পড়বে না, যে আপনি আপনার মতো করেন, আমি আমার মতো করে করি, এবং এই সুযোগে আমরা যেখানে জেতা সম্ভব জিতবো, বাকি জায়গায় সংগঠন দাঁড়াবে। কিন্তু একটা জায়গায় হলো আপনার সিটি কর্পোরেশন নির্বাচন। সিটি কর্পোরেশন নির্বাচনটা স্থানীয় নির্বাচন হলেও এখানে একটা জাতীয় নির্বাচন আমেজ থাকে, বিশেষত মেগা সিটিগুলোতে। এবং এখানে ভোটারও আরবান ভোটার। সেখানে এই জোটের দুই প্রধান দল এনসিপি এবং জামায়াত, দুই অংশেরই ভালো প্রভাব আছে। তো এখানে যদি আমরা আলাদা আলাদা নির্বাচন করি, তাহলে কিন্তু ভোট ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও দুই দলই তার মতো করে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু আমি মনে করি এটা এখনও নেগোসিয়েশন হওয়ার সুযোগ আছে, যে একক প্রার্থী দেওয়ার বিষয়ে, মানে একক সমর্থিত প্রার্থী, তাতে করে ভোটটা এক জায়গায় পড়বে। তো এটা এখনও আলোচনার জন্য উন্মুক্ত আছে।
এরকম হবেই আমি সেটা বলছি না, কিন্তু একটা আমরা মানে সম্ভাবনা আছে কিছু কিছু সিটি কর্পোরেশনে এককভাবে নির্বাচন করার, কিন্তু সেটা আলোচনা সাপেক্ষ। আপাতত আমরা আমাদের মতো করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, মানে তারাও তাদের নিজের মতো করে নিচ্ছে। এনসিপি নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। আমরা যেটা আপনি সিটি কর্পোরেশনের কথা, এই প্রসঙ্গটাতেই আমি আসতাম। সিটি কর্পোরেশন নির্বাচন বিশেষত ঢাকা উত্তর দক্ষিণ সবসময় আলোচনায় থাকে, বড় সিটিগুলোর তো অবশ্যই, চট্টগ্রাম আলোচনায় থাকে, নারায়ণগঞ্জ আলোচনায় থাকে। তো ঢাকার ক্ষেত্রে এই আমাদের এখানে অতিথি হয়ে এসেছিলেন মার্দিয়া মমতাজ, সংরক্ষিত নারী আসনের সদস্য জাতীয় সংসদের। তো তিনি যেটা তার কাছ থেকে যেই আভাসটা পেলাম সেটা হচ্ছে সাদিক কায়েম তিনি হয়তো সম্ভাব্য প্রার্থী হিসেবে আসবেন। হ্যাঁ। তো সেই জায়গাটা, আর সেই ক্ষেত্রে আপনি বললেন যে এখনো নেগোসিয়েশনের করা উচিত বা সুযোগ আছে, একক প্রার্থী দেয়া যায় কিনা। সেক্ষেত্রে যদি এইভাবে জামায়াত যদি একলা চলো নীতিতে চলে, এনসিপি আসলে জোটের বাকি সঙ্গীদের নিয়ে চলবে নাকি এনসিপিও একলা চলবে? প্রথম কথা হলো সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো বেশ প্রায় অন্তত বছরখানেক সময় আছে, এর মধ্যে অনেক কিছু ঘটতে পারে। কিন্তু আমাদের প্রার্থীও নিজের মতো করে প্রচারণা করছেন, তাদের প্রার্থীও করবে, এটা খুবই স্বাভাবিক। এবং পরবর্তীতে যদি নির্বাচনের আগে আগে একটা বোঝাপড়া হয়, তো তখন শক্তিটা এক জায়গায় ব্যবহৃত হবে। আর যদি বোঝাপড়া না হয়, তাহলে আমরা আমাদের মতো ইলেকশন করব, তারা তাদের মতো করবে, কিন্তু যেটাই হোক সেটা একটা আলোচনার মধ্য দিয়েই হবে। ফলে এটা নিয়ে আমরা খুব বেশি এই মুহূর্তে বিচলিত না। আসিফ মাহমুদ যথেষ্ট শক্তিশালী প্রার্থী, সাদিক কায়েমও শক্তিশালী প্রার্থী, এবং এই কারণেই এখানে দুই প্রার্থী দেওয়াটা জোটের জন্য ইতিবাচক কিনা সেটা নিয়ে একটা আলোচনা আছে, যেটা তো শক্তি ক্ষয়ের মতো। দুইটা আমরা দুজনে কি দক্ষিণেই করবেন? আপাতত তো সেরকমই। আসিফ মাহমুদ দক্ষিণে করছেন, তারাও দক্ষিণে প্রার্থী দিয়েছেন। তো দুইজন শক্তিশালী এবং জনপ্রিয় প্রার্থী যদি জোটের মধ্যে থেকে থাকে, তাহলে তো এই ভোট এখানে ভাগ হয়ে যাবে, খুব স্বাভাবিক। তো এটা নিয়ে এটা আমরা একটা প্র্যাকটিক্যাল পলিটিক্স করি, ভোটের রাজনীতি করছি, আমরা যে ব্যাপারটা বুঝি না, মানে জোটের কথা বলছি, ব্যাপারটা কিন্তু তা না। ফলে এটা নিয়ে অবশ্যই আলোচনা হবে, এখনও আমি মনে করি যথেষ্ট সময় আছে। ইন দ্য মিন টাইম তারা তাদের মতো করে মাঠটা গোছাবে, সেটা শেষ পর্যন্ত এক জায়গায় চলে আসতে পারে। এক জায়গায় আসার সম্ভাবনা এখনো আছে। আমি মনে করি যে এখন যথেষ্ট আমরা সুযোগ আছে। এই যে জোটের প্রসঙ্গটা বারবার আসছে কেন, যে আমরা সম্প্রতি যেটা দেখেছি যে কওমি ঘরানার যে দলগুলো তারা আলাদা হয়ে আলাদাভাবে যাওয়ার একটা চিন্তা ভাবনা তাদের মধ্য থেকে, এবং এটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমেই আসলে খবর প্রকাশ করেছে। তো সেই জায়গায় এটা একটা আলোচনা, গুরুতর আলোচনায় এসেছে যে বিরোধী দলীয় জোট যদি এভাবে স্প্লিট হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে বিরোধী দলের শক্তিমত্তা কোথায় গিয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে এনসিপি এখন পর্যন্ত জোটের অবস্থান থেকে যাত্রা করছে বলে আপনি বলছেন? আমাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচির বাইরে কিছু জোটগত কাজও হচ্ছে, যেমন ঢাকায় একটা মহাসমাবেশ করার পরিকল্পনা আছে জোটের জায়গা থেকে। ফলে কওমির অঙ্গনে তারা একসাথে বসেছেন এবং তারা একসাথে ঐক্যবদ্ধ হতে চান, এতে আমরা খারাপ কিছু দেখি না, এটা তাদের ব্যাপার। কিন্তু এটার কোনো ইম্প্যাক্ট এখনও মানে জোটে যে কওমিভুক্ত যে দলগুলো আছে বা কওমি অঙ্গনে যাদের প্রভাব আছে, এই দলগুলো কিন্তু এরকম কোনো কিছু বলেন নাই যে তারা জোট ছেড়ে চলে যাচ্ছে বা এই মুহূর্তে জোট ভেঙে যাচ্ছে, এরকম কোনো বাস্তবতা তৈরি হয় নাই। ফলে জোটটা এটা এখনও কন্টিনিউ করার মতো জায়গাতেই আছে, কারণ এই মুহূর্তে এটা জোট ভাঙার চেষ্টা কারা করছে বা কাদের পক্ষে যাচ্ছে সেটাও আমাদের বিবেচনায় নিতে হচ্ছে। কারণ রাজনীতিতে আপনাকে সবসময় আমরা কতগুলো শক্তির বিরুদ্ধে আর কতগুলো শক্তি আমাদের পক্ষে, এগুলো সবসময় হিসাব করতে হয়। তো সবাইকে তো বিরুদ্ধে নিয়ে যাওয়া যায় না, তো এবং একসাথে নিয়ে যাওয়া যায় না। তো এইগুলো বিবেচনা নিয়েই তো কৌশলটা নির্ধারণ করতে হচ্ছে, এবং নিজের রাজনীতি অটুট থেকে এই কৌশলগুলো রাজনীতিতে সবসময় করা যায়। জুলাইয়ের প্রসঙ্গে আসি। জুলাই পদযাত্রা নিয়েই যত কাণ্ড, এবং আমরা আলোচনাটা শুরুও করলাম আসলে ওই কাণ্ড ধরেই আলোচনাটা হলো। তো জুলাই পদযাত্রা বা হচ্ছে আমরা জুলাইয়ের বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিটা আমরা দেখছি যে জুলাইয়ের যে শক্তিগুলো ছিল, বিশেষত যারা হচ্ছে ভিজিবল ছিলেন অনেক বেশি, যাদেরকে পক্ষভুক্ত করা গেছে পরে বিভিন্ন পক্ষের, তাদেরকে আমরা দেখছি বিচ্ছিন্ন হয়ে বর্ষপূর্তির আয়োজনগুলো করতে, কর্মসূচিগুলো দিতে। এই বিচ্ছিন্নতার কারণটা কি? দেখুন, একটা জিনিস হলো যে আপনি যদি সারা মাসব্যাপী বলেন, সারা দেশে এবং ঢাকায় কর্মসূচি করেছে একমাত্র এনসিপি। এই যে আজকেও আমাদের একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে একটা প্রোগ্রাম আছে, আমরা ডায়াসপোরাদের নিয়ে প্রোগ্রাম করেছি, আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে, মানে যত ধরনের স্টেক হোল্ডার আছে, নারী, সব আলেম ওলামা, সবাইকে নিয়েই কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমাদের মাসব্যাপী হয়েছে, এবং সেটা হবে আরও 5 তারিখ পর্যন্ত। আর বাকি যাদের কথা বলেছেন তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, নানা ধরনের মিলমিশ হয় নাই, এটা খুব স্বাভাবিক, কিন্তু তারাও তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে।
ফলে জুলাইয়ের যারা আছে তারা সবাইকে এক জায়গায় থাকতে হবে এরকম কোনো কথা নাই, এবং সেটা সম্ভব হয় না। যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল ৭১-এর পরে, তারা তো সবাই এক দল করে নাই। তো মুক্তিযুদ্ধপন্থী সব শক্তি বা সব দল কিন্তু এক জায়গায় ছিল না। জুলাইয়ের পরে এরকম হয়েছে, কারণ জুলাইয়ের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য, সব বিভিন্ন শক্তি তা এক জায়গায় এসছে, এটা খুব মোমেন্টারি একটা ব্যাপার ছিল। পরবর্তীতে আবার সবাই যার যার রাজনৈতিক বোঝাপড়া অনুযায়ী কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। কিন্তু আমাদের যেটা জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকাটাই আমরা মনে করি, যে আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে কাজ করব, এবং সেখানে সমালোচনা বা বোঝাপড়ায় কিছু ফারাক থাকবেই। কিন্তু জুলাইয়ের প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে সংস্কার, গণতন্ত্র, ফ্যাসিবাদ বিরোধিতা, মুক্তিযুদ্ধ, আমাদের ইতিহাস, যেগুলো আমাদের জিনিস, সেগুলোর ব্যাপারে আমাদের একটা কমন কনসেনসাস থাকলেই হলো। আর কিছু জিনিসকে আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে নিয়ে রাখা ভালো, যেমন এর মধ্যে আমাদের যতগুলো আন্দোলন সংগ্রাম এবং তার যে অর্জন আছে, সেটা মুক্তিযুদ্ধ, জুলাই, এগুলো হচ্ছে, এটা শুধু আমার না, শুধু আপনার না, এগুলো আমাদের জাতীয় জিনিস। তো সেটা আমরা সবার যার যার জায়গা থেকে পালন করব। আর রাজনৈতিক আবার পরিস্থিতি আমাদেরকে এক করে দিতে পারে, এটা আগে থেকে বলা যায় না। জুলাইয়ের প্রসঙ্গ এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ হলো, আমি স্থানীয় সরকার নির্বাচনে আরেকবার একটু যেতে চাই। সেটা হচ্ছে স্থানীয় সরকার জাতীয় নির্বাচনে আমরা দেখলাম নারী প্রার্থী সেই অর্থে খুবই কম ছিল, এনসিপিতে ছিল না, বা হচ্ছে এনসিপিতে ছিল, দুঃখিত। তো এই যে আবার আপনার জোট সঙ্গী জামায়াত ইসলামী সেখানে ছিল না, এই যে বিষয়টা, বা আমরা জুলাইয়ের সময় ২৪শে জুলাইয়ে নারীদের যে পরিমাণ অংশগ্রহণ দেখেছিলাম, সেই অনুপাতে আসলে জাতীয় নির্বাচনে সেই অংশগ্রহণটা আমরা পাইনি বা সেটা দেখিনি। এই জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপি আসলে কি ধরনের ভাবছে? স্থানীয় নির্বাচনে আমরা আমাদের কিছু নারী প্রার্থী দেখেছি। আর স্থানীয় পর্যায়ে এটা একটা বাস্তবতা যে জাতীয় পর্যায়ে যেখানে আমরা নারীদের উপস্থিতি কম দেখি রাজনীতিতে, বা তারা অনেক সময় নানা সংকটের কারণে, নানা বাধার কারণে তারা সরে যেতে বাধ্য হন, স্থানীয় পর্যায়ে বাস্তবতাটা আরও কঠিন। তবুও আমার এটা দেখে ভালো লেগেছে, দক্ষিণবঙ্গে কয়েকটা জায়গায়, খুব বেশি জায়গায় না হলে অল্প কিছু জায়গায় আমি আমাদের দলে নারী প্রার্থী দেখেছি। এখন এটা আমাদের সবার জন্য চ্যালেঞ্জ, যে আরও কীভাবে নারীদের জন্য একটা স্পেস তৈরি করা যায় পলিটিক্সে, এবং যেভাবে নারীদেরকে বুলিং এবং অন্যান্য জিনিস করা হয় যারা প্রমিনেন্ট হয়ে ওঠেন রাজনীতিতে, সব দলের নারীরাই এটা ফেস করেন। একটা জিনিস আপনার নিশ্চয়ই মনে আছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে একটা প্রস্তাব এসেছিল যে ১০০ আসনে সরাসরি নারী প্রার্থী। আমরা কিন্তু এর পক্ষে ছিলাম, একমাত্র দল। আমরা বলেছিলাম যে এটা করা দরকার, আর কোনো দল এটাতে রাজি হয় নাই, ফলে এটা হয় নাই শেষ পর্যন্ত। এবং আমাদের একমাত্র পজিটিভ নোট অফ ডিসেন্ট হচ্ছে এই জায়গাটায়, যে এটা আমরা পক্ষে ছিলাম। তো সেটা এখন হয় নাই, এখন শেষ পর্যন্ত ওই ৫০ সংরক্ষিত নারী আসনই আছে জিনিসটা। আমরা যেটা পরবর্তীতে চেষ্টা করেছি সেটা হচ্ছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে 5%-এর যে থ্রেশহোল্ড, আমাদের প্রথম যে ১২৫ জনকে প্রার্থী দেওয়া হয়েছিল এককভাবে, সেখানে কিন্তু 6% ছিল নারী প্রার্থী। পরবর্তীতে যখন জোটে আসলাম সেখানে বিলো 5%, বাট আমাদের ২ জন প্রার্থী ছিল আর কি, মানে যারা আসলে জোটেরও প্রার্থী। তো এটা আমাদের একটা চেষ্টা আছে, কিন্তু এখানকার পরিস্থিতি বা অন্যান্য বড় রাজনৈতিক দল তাদের বিবেচনাগুলো অন্যরকম। কিন্তু সার্বিকভাবে এটা রাষ্ট্রীয় একটা উদ্যোগ থাকা দরকার, যে কিভাবে নারীদের জন্য জিনিসটাকে সহজ করা যায়। কারণ তাদের কিন্তু আমার চেয়ে বা একটা পুরুষের চেয়ে অনেক বেশি কিছু প্রতিবন্ধকতা পেরিয়ে তারপর এখানে আসতে হয়। তো সেটা তাদের জন্য রাজনৈতিক দল এবং রাষ্ট্র, দুটো প্রধান সিটি নির্বাচনগুলোর ক্ষেত্রে তো এই সুযোগটা এখন পর্যন্ত কোনো নারী প্রার্থী দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের একজন ময়মনসিংহ সিটি কর্পোরেশন একজন আগ্রহ দেখিয়েছেন, সেখানে আমরা এখনো প্রার্থী ঘোষণা করি নাই। তো আমাদের যাচাই বাছাই করতে হবে, বাট আমরা তাকে এনকারেজ করছি যে তিনি সিটি কর্পোরেশন নির্বাচন করতে চাচ্ছেন মেয়র পদে, এটা ভালো। তো কিন্তু এটা তো ধরেন এখন একটা নির্বাচন, কিন্তু আমি বলছি যে রাষ্ট্র এবং রাজনৈতিক দল তারা যদি তাদের কিছু জিনিস রিজিড জায়গাগুলো চেঞ্জ না করে, তাহলে মেয়েদের জন্য আসাটা খুব কঠিন হবে। তো সেখানে এই পরীক্ষামূলকভাবে যে ১০০ আসনের ব্যাপারটা ছিল, যে ১০০ আসন নাও হতো, ৫০-৬০টা আসনে মানে সরাসরি নির্বাচন, এটা করতে পারা উচিত ছিল, কিন্তু সেটা আনফর্চুনেটলি হয় নাই। আমরা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আপনার এনসিপির জোট সঙ্গী জামায়াত ইসলামের পক্ষ থেকে ইসিতে একটি প্রস্তাব গিয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের কোনো নেতা যেন হচ্ছে নির্বাচনে অংশ নিতে না পারে, এই বিষয়কে একটি পদক্ষেপের জন্য। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথমে আমরা জানতে পারলাম যে ইলেকশন কমিশন একটা পদক্ষেপ নিয়েছিল, যে একটা অঙ্গীকারনামার মতো, হলফনামা যেমন থাকে, হলফনামার পাশাপাশি একটা অঙ্গীকারনামা, সেখানে আপনি লিখবেন যে আপনি প্রার্থী হিসেবে, যেখানে যে দলীয় মার্কা নাই,
তা আপনি প্রার্থী হিসেবে লিখবেন যে আমার কোনো কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সাথে, এটা হিজবুত তাহরির হোক বা যারাই হোক, কারণ এই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলো একটা আইনের অধীনে নিষিদ্ধ, সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন। তা আপনি লিখবেন যে অঙ্গীকার করবেন যে আমার কোনো নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। তাহলে এই ব্যাপারটা কিন্তু চুকে যায়। হ্যাঁ, পরে যদি প্রমাণ হয় যে আপনি আসলে ধরা যাক আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক সম্পাদক, এটা তো পদধার একটা পদ, কিন্তু আপনার কার্যক্রম নিষিদ্ধ আছে, তখন কিন্তু আপনার জন্য নির্বাচন করাটা কঠিন। তো সেইটা এখন ইসি সম্ভবত বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু এটা থাকার দরকার ছিল যে কার্যক্রম নিষিদ্ধ কোনো দলের সাথে আমার সংশ্লিষ্টতা নাই। আর ধরেন আপনি আওয়ামী লীগের সমর্থক কিংবা এলাকায় আপনি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত, আপনার কোনো পদ নেই, আপনাকে কিন্তু নির্বাচনে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং বাংলাদেশে কোনো আইন অনুযায়ী আটকানো সম্ভব না এবং দরকারও নাই। এবং এটাই হলো আমাদের নিজস্ব ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের পদ্ধতি, যে আপনি ভোট দেওয়ার মধ্য দিয়ে কিংবা নির্বাচনে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে আপনি মানে সমাজে আবার আগের মতো যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ক্রাইম নাই, তাদের কথা বলছি, এবং যাদের কোনো দলীয় পদ নাই, তারা কিন্তু নির্বাচনে আসতে কোনো বাধা নেই। একটা ধরা যাক এরকম বিভিন্ন এলাকায় গেলে আপনি পাবেন যে তিনি আসলে আওয়ামী বলয়ের ছিলেন, এরকম এলাকায় মানে এটা সবাই জানে, কিন্তু তার হয়তো কোনো পদ নাই, তো তার তো আসতে কোনো বাধা নেই। কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হলো একেবারে আওয়ামী লীগের যারা পদধারী, জেলা কমিটির আহ্বায়ক, জেলা কমিটির সদস্য সচিব, উপজেলার সদস্য, সাংগঠনিক সম্পাদক, এই ধরনের ব্যক্তিরা নির্বাচনে যেন না আসতে পারে তার একটা গ্যারান্টি থাকা দরকার, এবং এটা জরুরি। কারণ এটা জামায়াতের এই প্রস্তাবকে এনসিপি সমর্থন করছে। জামায়াত কীভাবে করেছে আমি জানি না, আপনার কাছে শুনলাম। আমরা ওই অঙ্গীকারনামার ব্যাপারটাকে এইভাবে বলেছিলাম যে এরকম একটা অঙ্গীকারনামা থাকুক এবং তাদেরকে নির্বাচনে আসতে দেওয়াটা হবে স্থানীয় সরকার নির্বাচনকে সহিংস করার একটা মানে রাস্তা খুলে দেবে, কারণ তাদের ব্যাপারে সঙ্গত ক্ষোভ আছে অন্যান্য দলগুলোর। তো সেটা তো নির্বাচনের সময় একটা মুখোমুখি সংঘর্ষের দিকে চলে যাবে বা চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, তারা কিন্তু ওই ফ্যাসিবাদীদের পক্ষ হয়ে, যারা হলো আপনার ফ্যাসিবাদ বিরোধী অংশ, কারণ আপনাকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। তো আপনি কিন্তু নির্বাচনের প্রার্থী হিসেবে আপনি তো ওই ফ্যাসিবাদের লোকটাকেই মানে তাকে ডিফেন্ড করতে আপনি বাধ্য হবেন। তখন কিন্তু একটা খুব বাজে পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতি এড়ানোর জন্য আমরা বলেছিলাম যে যতক্ষণ ব্যাপারগুলো আনসার্টেনিং আছে ততক্ষণ আপনি এরকম একটা অঙ্গীকারনামা নিয়ে ইলেকশন করে ফেলেন। কারণ কেউ তো এই তথ্য গোপন করে, কেউ যদি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হয়, এই তথ্য তার পক্ষে গোপন করা সম্ভব না। কিন্তু এই যে নিয়মতান্ত্রিক রাজনীতির বাইরে একটা দলকে পুরোপুরি রেখে দিলে, হ্যাঁ, সেইটা আসলে কি ধরনের ক্রাইসিস তৈরি করে? দেখেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা এটাও কিন্তু এখন ফয়সালা করার ব্যাপার আছে। আমি প্রচলিত সংজ্ঞা অনুযায়ী বা সেই জায়গা থেকে সেই প্রচলিত সংজ্ঞা অনুযায়ী আপনি যদি বাংলাদেশের সন্ত্রাসের বা সহিংসতার পরিসংখ্যান দেখেন, এটা নিয়ে গবেষণা হয়েছে, সেখানে যে মাত্রায় সহিংসতা এবং মানে প্রায় একচেটিয়া সহিংসতা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ করে এসেছে, যেটা ঠিক রাজনৈতিক সহিংসতাকেও ছাপিয়ে যায়। এখন এটা আদালতের বিচার্য বিষয়, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং আমি সমর্থন করি, যে আদালতের মাধ্যমে এই জিনিসটা সমাধান হয়ে আসতে হবে। তার আগ পর্যন্ত তাদের লোকেরা যদি সমাজে অন্য কোনো দল করতে চায়, মানে তাদের লোক মানে তাদের সমর্থক কিংবা যারা নন ক্রিমিনাল, তারা যদি অন্য কোনো দল বেছে নেয়, এটা তো আমাদের কোনো আপত্তি নেই। বৃহত্তর ফরিদপুর অঞ্চলে অনেকেই বিভিন্ন দলে যাচ্ছে, বিশেষত বিএনপিতে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যারা ক্রিমিনাল, তাদের তো বা ওই দলটা যেখান থেকে তারা এটা অপারেট করেছে, বিশেষত তারা যারা আপনার পার্শ্ববর্তী দেশ থেকে এখানে অপারেট করছে এবং সেটাই তাদের হেডকোয়ার্টার বলে মনে হচ্ছে, সেখান থেকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা কাজকর্ম করছে। আপনি মিনিমাম সত্যটা স্বীকার না করলে কীভাবে এই সমাজে আপনি আবার রিকনসিলিয়েশনের মধ্যে আসবেন? আপনাকে তাকে ট্রুথটা স্বীকার করতে হবে। কিন্তু আওয়ামী লীগের তো আমরা দেখছি ডিনায়াল, মানে তারা এটাকে অস্বীকার করছে এবং এটাকে অবমাননা করে বক্তব্য দিচ্ছে, হুমকি দিচ্ছে। নড়াইলে আমাদের একটা যুবশক্তির একটা ছেলে যে জুলাই আন্দোলনে ছিল, তার মাথার দাম ঘোষণা করা হয়েছে ওই আন্দোলনে থাকার কারণে। তো এই ধরনের পরিস্থিতি করে আপনি তো খুব সহজে মানুষ রিকনসিলিয়েশন আপনাকে করতে দেবে, এরকম তো হবে না। এই জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন একটা লম্বা প্রসেস। তার প্রথম ধাপ হচ্ছে ট্রুথটা স্বীকার করা, তারপরে বাকি কিছু। কিন্তু এর আগ পর্যন্ত তাদেরকে যদি স্বাভাবিক কার্যক্রম ইত্যাদি আমরা করতে দিই, তাহলে সেটা দেশের মানে একটা কী বলে সংঘাতটাই টেনে নিয়ে আসবে। তো সেটা তো আমরা চাই না। এই কারণে আপাতত তাদের ব্যাপারে এটাই সিদ্ধান্ত হওয়া উচিত বলে আমি মনে করি। জামায়াতের ক্ষেত্রে বিষয়টা কীরকম তাহলে? জামায়াত আর আওয়ামী লীগের প্রশ্নটা একরকম না। তাদের অলরেডি আপনি 2013 সালে একটা ট্রায়াল করেছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই ট্রায়াল নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, কিন্তু তাদের ট্রায়ালের মধ্যে তারা গেছে এবং তাদেরকে এক ধরনের পারসিকিউশনের মধ্যে আপনি নিয়ে গেছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা বিচারের দাবি, ইনসাফের দাবিকে আপনি ফ্যাসিবাদ কায়েমের ক্ষেত্রে ব্যবহার করেছেন, নির্বাচনকে আপনি ভুলুণ্ঠিত করেছেন এটাকে দেখিয়ে। তো তারা অলরেডি এটার মধ্যে দিয়ে একবার গেছে এখন, এবং 24 গণ আন্দোলনে অংশগ্রহণ করার মাধ্যমে তারা এক ধরনের নর্মালাইজ হয়েছে বাংলাদেশে।
তারপরেও আমরা বলি যে আপনার যে ঐতিহাসিক ক্রাইম বা ঐতিহাসিক যেটার সাথে আপনি যুক্ত ছিলেন ৭১-এ, এটার ব্যাপারে কোনো ধরনের যদি কিন্তু ছাড়া ক্ষমা চাওয়া উচিত। এবং সংসদে যে ওই ক্ষেত্রে কিন্তু তাদেরও এক ধরনের ডিনায়াল আছে। সরাসরি তারা এটা ডিনাই করতে পারে না এখন, তারা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলে, কিন্তু বাংলাদেশে কেউ মুক্তিযুদ্ধকে ডিনাই করে আজকে রাজনীতি করতে পারবে না। সংসদে যখন জামুকা আইনটা হলো, আমরা কিন্তু ওই আইনের পক্ষ নিয়েছি, কারণ এটা ইতিহাসের স্বার্থে, ইতিহাসের ব্যাপারে কোনো বিতর্ক আমরা চাই না। তো এখন জামায়াত বলেন, ছাত্র শিবির বলেন, তারা কিন্তু প্রকাশ্যে আগে যেভাবে বলতো যে ভারতীয় ষড়যন্ত্র ইত্যাদি, এগুলো কিন্তু এখন তাদের মনের ভিতরে কী আছে আমি জানি না, এবং এটা জানা আমার কাজও না। তাদের রাজনৈতিকভাবে সাংগঠনিক অবস্থান, এখন তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কোনো বক্তব্য দেয় না, বা তাদের কোথাও কোনো লিখিত ডকুমেন্টের আমরা দেখি না। এবং এটা আমরা বারবার বলেছি, ৭১-কে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব হবে না, কারণ এটা আমাদের অন্তত কয়েকশো বছরের যে এই জনগোষ্ঠীর লড়াই, তার একেবারে কেন্দ্রে অবস্থান করছে মুক্তিযুদ্ধ, এটা আমাদের ফাউন্ডেশন। এটাকে অস্বীকার করলে আর কিছু থাকে না আমাদের। ফলে এটার ব্যাপারে আমরা খুবই মানে কি বলে, এটার ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নাই। এবং তাদেরকে এই মিসট্রায়াল করে জিনিসটাকে তাদের প্রতি আরও পাবলিক সিম্প্যাথি তৈরি করেছে আওয়ামী লীগ। এটা বিচারিক প্রক্রিয়া হওয়া উচিত ছিল। তো এখন জামায়াত ইসলামী তাদের এখনও সামাজিক যে চাপটা আছে, যে আপনারা আরও স্পষ্ট করে আপনাদের অবস্থান পরিষ্কার করেন, আমরা এটার পক্ষে। তারা এটা বলে ফেলুক, কারণ তাদের আজকে যে ছেলেটা ছাত্র শিবির করে, তার কোনো দরকার নেই ৭১-এর ঘানি টানার বা বলার যে ওইখানে ওই ভুল হয়েছে। আপনি তো ওই সময়কার মানুষ না, আপনি বাংলাদেশের মানুষ। তো এটা তাদের প্রতি যে রাজনৈতিক এবং সামাজিক চাপ আছে, এটা আমরা পক্ষে। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নটা এটার হুবহু মেলানো যাবে না, কারণ আওয়ামী লীগ তো এই ধরনের কোনো ট্রায়ালের মধ্যে দিয়ে যায় না। মিস ট্রায়াল তো অনেক দূরের বিষয়, তাদের এখনও সেই অর্থে কেউই শাস্তির মুখোমুখি হয় নাই। কিন্তু অন্যদিকে আপনি তাদেরকে তো নানাভাবে এইখানে এই যে আইসিটি যেটা আছে, সেখানে নতুন করে আইন সংশোধন বা এটার মধ্য দিয়ে আওয়ামী লীগ যে আইনের অধীনে এখন তার নেতৃবৃন্দ বলি বা হচ্ছে কর্মীরা বলি, তারা বা হচ্ছে দল হিসেবে বলি, যেটাই বলি না কেন, তারা এখন যে ট্রায়ালের মধ্য দিয়ে যাচ্ছে, সেইখানেও কিন্তু একই ধরনের কিছু তাদের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই তাদের জোন থেকে বা বিভিন্ন আলোচকদের জায়গা থেকেও কিছু কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছে যে এইটার ক্ষেত্রে ত্রুটি আছে। সেটাকে আপনি কিভাবে দেখেন? এই বিচারিক প্রক্রিয়া যেটা বিচার হচ্ছে, এটা নিয়ে খুব বড় কোনো ত্রুটির কথা আমি শুনি নাই, এবং যথেষ্ট স্বচ্ছ প্রক্রিয়া বিচারটা হচ্ছে। আগের যে বিচারিক যে অস্বচ্ছতা ছিল এবং যারা সাক্ষী তাদেরকে গুম করা ইত্যাদি ঘটনা, বা দুর্বল সাক্ষী, মিথ্যা সাক্ষী নিয়ে আসা, এগুলো কিন্তু এখন হচ্ছে না। ওই কাজটা করে আওয়ামী লীগ খুবই খারাপ একটা কাজ করেছিল, কারণ এটা আমাদের যেটা বিচারের প্রশ্নটাকে তারা বিতর্কিত করেছে। এখন যদি একটা হলো যে বিচারিক আপনার লজিস্টিক্সের ত্রুটি কিংবা অন্য কোনো ত্রুটি, সেটা সমালোচনা করে ঠিক করার সুযোগ আছে, কিন্তু এটা কোনো ক্যাঙ্গারু কোর্টের মতো করে হচ্ছে না। এটা খুবই একেবারে ওপেন, পাবলিক সবাই দেখতে পাচ্ছে, এবং আপনি গিয়েও আসলে বিচার কার্যটা দেখতে পারবেন। পাশাপাশি এখানে আন্তর্জাতিক স্ক্রুটিনিও হচ্ছে। তো আমি মনে করি যে ওই ট্রাইব্যুনালে যে ত্রুটিগুলো ছিল, সেগুলো অনেকটাই দূর হয়েছে, এবং আরও যারা লেখালেখি করছেন এগুলো নিয়ে, তারা এটাকে ঠিক করার জন্যই কাজ করছেন। ফলে দুটো প্রেক্ষাপট খুব আলাদা মনে হয় আমার কাছে। আচ্ছা, এনসিপির এই যে সামনের সময়টা, সামনের যে টাইমটা আসছে, এর সামনে স্থানীয় সরকার নির্বাচন সহ আরও নানান বিষয় আছে, ইকোনমির নানান ঝক্কি আছে বাংলাদেশের সামনে, গ্যাস সংকট আছে, নানান কিছু আছে। তো এই যে সার্বিক জায়গাটা, একটা হচ্ছে 2024-এর জুলাই একটা গণ অভ্যুত্থান, সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়া, অন্তর্বর্তী সরকারের একটা পিরিয়ড, তারপর নির্বাচিত সরকারের অধীনে এখনকার যে সময়কাল। জুলাইয়ের অর্জনটা আসলে কিভাবে দেখছেন? জুলাইয়ের যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা আসলে কতটুকু সামনে আছে? জুলাইয়ের একেবারে প্রথম এবং প্রধান সাফল্য হচ্ছে যে বাংলাদেশ থেকে একটা ফ্যাসিবাদ, যেটা জগদ্দল পাথরের মতো এখানে চেপে বসেছিল, সেটাকে সরানো গেছে। এর বাদে আমাদের যে রাষ্ট্রীয় সংস্কারের যে দাবিগুলো, এটা একদিন দুই দিনে হবে বলে আমি মনে করি না, কারণ এটা প্রায় 50, 60, 70 বছরের একটা শক্তিশালী রাষ্ট্র, এরকম একটা রাষ্ট্র এখানে তৈরি হয়ে আছে। এখন হচ্ছে যে এটার জন্য আমাদের রাজনৈতিক ফাইটটা চালিয়ে যেতে হবে। আর যারা সরকারে আছেন তারাও যেহেতু জুলাইয়ের পক্ষের, আমরা তাদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে যে আমাদের রাজনীতি আমাদের যার মতো করে থাকুক, কিন্তু যেগুলো জনগণের চাওয়া এবং জনগণের যেগুলো হক, সেই সংস্কারগুলো যেন তারা করে ফেলে, এটা নিয়ে গড়িমসি না করে। কিন্তু নানা বাস্তবতায় তো আমরা বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছি, অনেক ধরনের বিভাজন তৈরি হয়ে গেছে। এগুলো ঠিক করার জন্য আমাদেরকে কাজ করতে হবে, কারণ আমরা 70-80 বছরের পরে এই যে 2 বছর, এটা খুব বেশি সময় না, এবং এর মধ্যে আমাদের কালেকটিভ কোনো ওরকম ছিল না। সবার যে বোঝাপড়া এক জায়গায় ছিল, একরকম ছিল, যে গণ অভ্যুত্থানের পরে রোডম্যাপটা কীরকম হবে, এটাও কিন্তু না। ফলে
এখানে বোঝাপড়াগত দূরত্ব আছে, সেটা থাকবেই। এগুলো পাবলিক ডিবেটের মধ্যে দিয়ে আস্তে আস্তে ঠিক হচ্ছে। তবে আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, অনেক সংস্কার হয় নাই, সেটা নিয়ে আমার সঙ্গত ক্ষোভ আছে, কিন্তু আপনি এই ধরনের বড় ঘটনার পরে বিভিন্ন দেশের ইতিহাস দেখবেন যে সেই দেশে সিভিল ওয়ার বলেন কিংবা একটা মানে স্থায়ী সংঘাতের দিকে চলে যায়। আমরা কিন্তু মোটামুটি কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে যেই ঘটনাগুলো আবার বেশিরভাগই ফৌজদারি অপরাধের ব্যাপার, ধরুন অমুক পত্রিকার অফিসে হামলা কিংবা এটা সেটা, এগুলো ফৌজদারি অপরাধের বিষয়, সেটা আপনি বিচার করেন। কিন্তু এর বাইরে রাজনৈতিকভাবে আমরা একটা স্থিতিশীলতার মধ্য দিয়ে পাওয়ার ট্রান্সফার করতে পেরেছি, একটা নির্বাচন হয়েছে বাংলাদেশে, এটাও একটা বড় অর্জন। এবং খুব বড় ধরনের কোনো সংঘাত, সিভিল ওয়ার এই ধরনের পরিস্থিতি ছাড়াই আমরা এই নির্বাচনের পরে আবার একটা পোস্ট ইলেকটোরাল গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে এসেছি, তাকেও আমরা ডেমোক্রেটিক ক্রিটিসিজম করতে পারছি। এই পরিবেশটা কিন্তু আমরা চেয়েছিলাম। বাকিটা আমি মনে করি যে রাজনৈতিক সংগ্রাম এবং আরেকটু সময়ের ব্যাপার আছে। এই যে আমাদের রাজনৈতিক সংগ্রাম তো কন্টিনিউয়াস চলতেই থাকবে, সেটা তো একটা বিষয়, কিন্তু এই জুলাইয়ের পরবর্তী সময়ে যে একটা তো অস্থিতিশীল, আপনি যেটা বললেন সেটা সিভিল ওয়ারে যায়নি, এটা আমাদের অর্জনও একটা সৌভাগ্য বলা যায় বা বলা যায়। কিন্তু আমরা প্রচুর মব সহিংসতা আমরা দেখেছি, আপনি নিজেই বললেন যে পত্রিকা অফিস বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, উদীচী ছায়ানটের কথা এখানে বলা যায়, সেগুলোতে হামলা, সেগুলোর ক্ষেত্রে বা তার আগের বিভিন্ন এই ধরনের মব বা সংঘবদ্ধ দাবি আদায়ের ক্ষেত্রে সংঘবদ্ধ হয়ে এক ধরনের মব ট্রায়াল করে ফেলা বা করা, সেটার ক্ষেত্রে কিন্তু তখনকার সময়ে সদ্য জন্ম নেওয়া দল এনসিপির দিকেও কিছু অভিযোগের আঙুল ছিল। কিন্তু তো এই যে জায়গাটা, সেইটা থেকে যখন এখন হবিগঞ্জের দিকে যখন ঘটনাটা ঘটলো, সেইখানেও বলা যায় যে এক ধরনের প্রায় সিমিলার এক ধরনের ইস্যু কিন্তু ঘটলো। এই দুই পার্সপেক্টিভকে আপনি কিভাবে দেখবেন? আমি মনে করি দুইটা জায়গায় একটা পার্থক্য আছে। ইন্টারিম সরকার ক্ষমতায় আসার পরে তারা তারা অত্যন্ত দুর্বল একটা সরকার এবং অত্যন্ত নাজুক একটা পরিস্থিতিতে তারা দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশের সমস্ত থানা একেবারেই মানে চুরমার করে দেওয়া হয়েছিল এবং সেগুলো ডিসফাংশনাল ছিল, সেটাকে রিস্টোর করতে হয়েছে। এবং তারা কোনো রাজনৈতিক যে শক্তি এই সরকারের পেছনে ছিল না, এটা একটা শহুরে এলিট মানুষদের নিয়ে গড়া একটা সরকার। ফলে সারা দেশে তৃণমূল পর্যায় পর্যন্ত ওই কি বলে আয়ত্তে থাকা এটাও কঠিন ছিল তাদের জন্য। এবং অনেকগুলো ফেক আন্দোলন আমরা দেখেছি, প্রায় 200-250 যে রাস্তায় প্রতিদিন নেমে রাস্তা বন্ধ করা, সেগুলো ওই সরকার প্রায় নন কোয়ার্সিভ কায়দায় মানে সামাল দিতে হয়েছে তাকে। আর এই যে মব আক্রমণগুলোর কথা আপনি বললেন, এটা ওই সময়টাকে আমি মনে করি যে কোনো একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তারা সুযোগ নিয়েছে। এবং এটার ভালো হতো যদি এই সরকার এসে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতো, যে এইগুলোর পেছনে কারা কারা জড়িত ছিল, এগুলো বের করা আমি মনে করি খুব কঠিন কিছু না। শ্রীলঙ্কায় আপনি এই গণঅভ্যুত্থানের পরে নতুন সরকার আসার পরে তাদের সাবেক ইন্টেলিজেন্স চিফকে গ্রেফতার করেছিল। কেন? কারণ ওই যে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ চার্চের একটা মসজিদে হামলার পরে এখানকার শ্রীলঙ্কার চার্চগুলোতে হামলা হয়েছে, লাগাতার হামলা হয়েছে। পরবর্তীতে নতুন সরকার এসে তদন্ত করে দেখেছে সাথে ইন্টেলিজেন্স চিফের একটা ভূমিকা ছিল। তো এই ঘটনাগুলো অনেক ঘোলাটে, আমি বলছি না এখানে হুবহু একই ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনাগুলো অনেক ঘোলাটে এবং আমাদের জানার অধিকার আছে কারা হঠাৎ করে এই ঘটনাগুলো ঘটলো, কারা হঠাৎ করে সাদা পতাকা নিয়ে নেমে পড়ছে, কারা হঠাৎ করে কালো পতাকা নিয়ে নেমে পড়ছে। এখন তো আমি দেখছি না, আবার হুটহাট দেখা যায়। হ্যাঁ, মানে এই যে সময় এগুলো আসে, হঠাৎ করে পত্রিকা অফিসে কারা হামলা করে ফেললো, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করছে। তো এটা তো যেটুকু আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমি মনে করি ফেনা, এর ভেতরে আরও অনেক ব্যাপার আছে। এই ব্যাপারগুলো কখনোই আমরা রহস্যটা উদ্ঘাটন হতে দেখি না। আওয়ামী লীগ আমলেও যখন সংখ্যালঘুদের উপর হামলা হতো, সেগুলোর পেছনে কারা আছে সেগুলো খুব একটা বের হতো না। যতটুকু আমরা জানতে পারতাম এটা মিডিয়ার মাধ্যমে জানতে পারতাম, তাদের অনুসন্ধানের মাধ্যমে জানতে পারতাম, স্টেট আমাদেরকে জানাতো না। তো এখন আসলে দরকার এইগুলো যদি আপনি বন্ধ করতে চান, তাহলে এগুলোর প্রবণতাটা আগে ধরতে হবে যে কারা এগুলো কীভাবে করছে, কেন করছে। ধরুন আপনার দলে হয়তো অন্য একটা গোষ্ঠী সে তার নিজের একজন অ্যাসেটকে ঢুকিয়ে দিচ্ছে, আপনি এটা বুঝতে পারছেন না, পরবর্তীতে বের হচ্ছে, এরকম কিন্তু হয়েছে অনেক জায়গায়। তো এগুলো একটা পুঙ্খানুপুঙ্খ মানে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা বিষয় না, স্টেট হিসেবে আমাদের সামনে আগাতে হলে এবং এই ঘটনাগুলোকে থামাতে হলে আপনাকে এটা একটা বিচার বিভাগীয় তদন্ত কিংবা একটা কমিশন গঠন করা উচিত, যারা এগুলো নিয়ে সার্বক্ষণিক কাজ করবে এবং সমাধান বলবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পত্রিকা অফিসের যে হামলার যে ঘটনাটা আমরা জানি, খুবই আলোচিত ঘটনা, এইটা কিন্তু অনেককে গ্রেফতার করা হয়েছে এবং ছায়ানট উদীচীর দিকেও যে হামলা হয়েছে সেগুলো কারা কারা জড়িত গ্রেফতার করা উচিত। হ্যাঁ, তাহলে এই ঘটনাগুলো আর ঘটবে না। এবং এটা হলো আমি মনে করি যে ওই সময়কার যে একটা ভোলেটাইল পরিস্থিতি ছিল সেটারই সুযোগ নিয়েছে কোনো গ্রুপ। কিন্তু তবু আমি বলবো, এবং এগুলোকে আমি ফৌজদারি ঘটনা হিসেবেই দেখি, মানে সিম্পলি ফৌজদারি অপরাধ,
মাজারে আপনি বাংলাদেশে মাজার আছে শত শত বছর ধরে, কোনো কথা নাই বার্তা নেই, হুট করে আপনি এখন মাজার ভাঙছেন কার স্বার্থে? আওয়ামী লীগ আমলে তো আপনি এটা করেন নাই। ইসলামের ভেতরে ফেরকাগত দ্বন্দ্ব বা তর্ক বা হাস এগুলো অনেক দিন ধরেই আছে, কিন্তু মাজারের উপর আক্রমণ এটা তো ফৌজদারি, একটা সহায় সম্পত্তির উপর আক্রমণ, স্থাবর সম্পত্তির উপর আক্রমণ, এটা বাংলাদেশের সংবিধান বা আইন অনুযায়ী আপনার একটা ফৌজদারি অপরাধ। আপনি তাদেরকে গ্রেফতার করেন, ধরেন, গ্রেফতার করেন, এগুলো আমি মনে করি গোয়েন্দাদের পক্ষে বের করার কোনো বিষয় না। শাহ আলীতে যখন আপনার কিছুদিন আগে একটা হামলা হলো, আমরা দেখতে গিয়েছিলাম এবং আমরা দেখতে গেলাম, ওই পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। পরে আমরা থানায় গেলাম, পার্শ্ববর্তী যে থানা শাহ আলী থানা, আমরা জিজ্ঞেস করলাম কাউকে গ্রেফতার করেছেন? ওনারা বলেছেন গ্রেফতার করেন নাই। আমরা রাতে এসে দেখলাম যে 3 জন অ্যারেস্ট। তার মানে হচ্ছে এই হামলাকারীরা আশপাশেই ছিল এবং পুলিশ তাদের চেনে, কিন্তু তারা গ্রেফতার করে না, কারণ ওই ধরনের কোনো চাপ ছিল না। তো যখনই একটা রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা গেছি, তখন তারা একটা চাপ অনুভব করেছেন এবং গ্রেফতার করেছেন। তো এগুলো করা হোক, এগুলো হলো ফৌজদারি অপরাধের ফৌজদারি মানে মীমাংসা। কিন্তু এর বাদে যে রাজনৈতিক স্টেবিলিটি, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সংঘাতের রাজনীতিটা আলাদা একটা জিনিস। সব কিছুকে যদি আমরা আবার মব বলে দিই তাহলে একটা সমস্যা হবে। আপনার মনে থাকবে অন্তর্বর্তী সরকারের আমলে নূরদের উপরে তাদের দলীয় একটা কর্মসূচিতে একটা রাষ্ট্রীয় বাহিনী হামলা করেছিল এবং তাদের যে স্টেটমেন্ট আমরা দেখলাম সেখানে বলা হলো তারা মব নিবৃত্ত করেছে। এই যে একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচিকে আপনি মব বলে ফেলছেন, হ্যাঁ। তো এই কারণে এই যে আমাদের সাথে যেটা ঘটেছে, এটা আমরা মনে করি একটা রাজনৈতিক সংঘাতের জায়গা। আর অন্তর্বর্তী সরকারের আমলে যেগুলো হচ্ছে এগুলো হলো পিওর ফৌজদারি মবের ঘটনা, যার পেছনে অনেক ধরনের ইন্ধন থাকতে পারে, সেগুলো যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত। এ ব্যাপারে আপনি যদি দেখেন যে এর পেছনে এনসিপির দায় আছে, যতটুকু দায় আছে আমরা দায় নেব। এখানে কোনো মানে নাই, কোনো কনফিউশন নাই যে ফৌজদারি অপরাধের সাথে যারা জড়িত আছে তাদেরকে আপনি অ্যারেস্ট করেন। কিন্তু আমরা যদি রাজনীতি করি যে অমুকেরা এটা করে বেড়াচ্ছে, তখন একটা রাজনীতি হবে, বয়ান হবে, কিন্তু আপনি কিন্তু ওই আরেকটা যে ঘটনা ঘটবে সেটা আটকাতে পারবেন না। তো এই কারণে এগুলোকে ওইভাবেই বিচার করা উচিত। আমরা একদম শেষ দিকে শেষ জায়গাটিতে যাব, সেটা হচ্ছে দুটি ঘটনা। একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি, সালাউদ্দিন আম্মার আবারও আলোচনায় এলেন যে ঘটনাটির মধ্য দিয়ে, এই বিষয়ে আমি জানতে চাইবো আপনার কাছে। এবং আরেকটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেই ক্যাফেটেরিয়ার মধ্যে যেই পর্দা নিয়ে একটা আলোচনা, তুমুল আলোচনা, এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানান পক্ষে বিপক্ষে মন্তব্য আমরা দেখছি। তো এই দুটি ঘটনাকে আপনি কিভাবে দেখেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা কাউকে ছাত্রলীগ যদি মনেই হয় তাহলে সেটা এইভাবে হামলা করা যাবে না, তাকে আইনের হাতে আপনি সোপর্দ করতে হবে। এবং এখানে যদি কেউ বাড়াবাড়ি করে, আমি দেখেছি মামলা হয়েছে, তো মামলা হলে সেই মামলা আইন অনুযায়ী আগাক, এটা আমরা চাই। যার যতটুকু দায় সেই অনুযায়ী তার শাস্তি হোক, এ ব্যাপারে অন্য কোনো আলোচনা নাই। কিন্তু এই যে যারা মানে নিজের বিভিন্ন পদ অপব্যবহার করছেন, এই যে যার নাম আপনি নিলেন, এটা কিন্তু ধরাকে সরাজ্ঞান করা যাবে না। আপনি এই পদে মানে আপনাকে ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভোট দিয়ে ওখানে পাঠিয়েছে 1 বছরের জন্য। আপনি আমাদেরকে হিসাব দিতে হবে, বা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে হিসাব দিতে হবে আপনি 1 বছর শিক্ষার্থী বান্ধব কী করেছেন, যেটা আপনার ম্যান্ডেট। কিন্তু এই যে ম্যান্ডেটের বাইরে গিয়ে সারাক্ষণ সব জায়গায় যদি আমরা ছাত্রলীগের ছায়া খুঁজতে থাকি, এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। যদি আপনার কাছে তথ্য থাকে আপনি সেটা প্রশাসনকে দেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেন, তারা ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নেবে। যদি তারা ব্যবস্থা না নেয় তাহলে বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আন্দোলন সংগ্রাম করার যে পদ্ধতি আছে সেটা আপনাকে করতে হবে। যদি আপনি নিজে এভাবে বিভিন্ন ধরনের লাঠি সোটা নিয়ে তাকে হামলা করতে যান, এটা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের বিরোধী একটা কাজ আমি মনে করি। ঠিক আছে, কাদের সিদ্দিকী সাহেব 16 ডিসেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধা ছিলেন। 17 ডিসেম্বর তিনি যখন বেয়ানার দিয়ে খুঁচিয়ে এগুলো করলেন, যেটা সারা ইন্টারন্যাশনাল মিডিয়া এসছে, এটা কিন্তু আর মুক্তিযুদ্ধের মধ্যে পড়ে না। মুক্তিযুদ্ধ চলাকালীন আপনি একটা জায়গায় পাকিস্তানিদের যাওয়া আসা আটকানোর জন্য ব্রিজ উড়িয়ে দিয়েছেন, সেটা মুক্তিযুদ্ধের অংশ। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আপনি ওই আপনার মুক্তিযুদ্ধের ওই অস্ত্র ব্যবহার করে অন্য কিছু করতে পারবেন না। এটা খুব কাণ্ডজ্ঞানের বিষয়। এটা না করলে আপনি রাজনীতি কেন কিছুই করতে পারবেন না। তো এইটা আমি এভাবেই দেখি যে মামলা হয়েছে আমি দেখেছি, সেই মামলা তার মতো করে আগাক। আর ওনার প্রতি আমার পরামর্শ থাকবে যে নিজের ম্যান্ডেটটা বুঝতে পারা, নিজের লিমিটটা বুঝতে পারা। হ্যাঁ, আপনার কাছে সব কিছু করার স্কাই আপনার লিমিট না। হ্যাঁ, আর ওই ঢাকা ইউনিভার্সিটির ঘটনাটা বিতর্কিত একটা বিষয় এবং আমি মনে করি ডাকসুর অন্যান্য অনেক প্রায়োরিটি আছে। এটাও কিন্তু ছাত্র সংসদ, নির্বাচিত ছাত্র সংসদ, অনেক দিন পরে নির্বাচিত ছাত্র সংসদ এসছে। কাজেই তারা তাদের ম্যান্ডেট যদি বুঝতে না পারে, ম্যান্ডেট যদি অপব্যবহার করে, কিংবা অগুরুত্বপূর্ণ কাজকে বেশি গুরুত্ব দিয়ে করে, আর গুরুত্বপূর্ণ কাজ তারা করতে পারে না করে, সেটাও কিন্তু জনগণকে বা শিক্ষার্থীদেরকে হতাশ করবে। আমরা যারা বাইরে থেকে দেখছি, আমরা যারা একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় চাই, আমাদেরকে হতাশ করবে। কাজে এই যে যেমন ধরুন আপনি বললেন যে বিতর্ক হচ্ছে, আমি ঘটনাটা খুব বেশি ভিতর ঢুকি নাই, কারণ আমার আসলে অত আগ্রহ হয় না। আমার কাছে মনে হচ্ছে এটা একটা আননেসেসারি কাজ হচ্ছে ওখানে।
কিন্তু আপনি যেটা বললেন যে বিতর্ক হচ্ছে মানে স্টুডেন্টদের মধ্যে এটা নিয়ে অপিনিয়ন ডিভাইডেড। তাহলে যেটা নিয়ে অপিনিয়ন ডিভাইডেড সেটা এখন করার তো কোনো দরকার নাই। যেটা সবার মধ্যে যে জিনিসটা, যেমন সবার একটা ভালো খাবার দরকার, সবার হচ্ছে ভালো ইউনিভার্সিটির আশপাশে ভালো রাস্তা দরকার, নিরাপত্তা দরকার, আলো দরকার। এইটার ক্ষেত্রে কে বামপন্থী, কে ডানপন্থী, কে নারী শিক্ষার্থী, কে পুরুষ শিক্ষার্থী কিছু যায় আসে না। যেগুলো সর্বজন প্রয়োজনীয় সেগুলো আপনি আগে করেন। যেটা করতে গেলে আগেই একটা মতাদর্শিক বিভাজন তৈরি হবে সেটা এই মুহূর্তে করার দরকার নেই। এটার জন্য সমাজে অনেক বড় প্রস্তুতি দরকার আছে। তারপর আস্তে আস্তে আপনাকে সবাইকে কনভিন্স করে একটা কাজ করতে হবে। এটা একটা গণতান্ত্রিক সমাজ, এখানে কোনো আমরা কোনো ইসলামিক বিপ্লব হয় নাই, কোনো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে একটা রেজিমেন্টেড ফোর্স এসে ক্ষমতা গ্রহণ করেছে, তারা তাদের বুঝমতো যে কোনো কিছু করে ফেলছে এবং যে কোনো বিরোধিতাকেই তারা পাকড়াও করছে। এটা কিন্তু সেরকম না। এখানে একটা ডেমোক্রেটিক গণঅভ্যুত্থান হয়েছে। আপনাকে ডিবেট করে গণতান্ত্রিক ডিবেট করে একটা জিনিসকে জাস্টিফাই করে তারপর আগাতে হবে। এটা এই দুটো ঘটনার যারা কুশীলব তাদের প্রতি আমার আহ্বান। একদম শেষ, আমি মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের নিযুক্ত ক্রিস্টেনসেন এনসিপি অফিসে গিয়েছিলেন, আপনাদের আলোচনা হয়েছে, ঠিক এক ধরনের বিবৃতি আমরা পেয়েছি একটা জায়গা, এবং মার্কিন স্বার্থের প্রসঙ্গ এসেছে, নানান ধরনের ইস্যুগুলো এসেছে। একটু আমাদেরকে জানাবেন যে ঠিক কী কী বিষয়ে আলোচনা হলো? এটা একটা কার্টেসি ভিজিট, এবং যে এখানে বাংলাদেশে অপারেট করে যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রদূত কিংবা প্রতিনিধিদের সাথে আমাদেরকে একটা বৈধ রাজনৈতিক দল হিসেবে কথা বলতে হবে, সম্পর্ক রাখতে হবে। সেখানে আমরা আমাদের প্রায়োরিটিগুলো বলেছি, তারা তাদের ব্যাপারগুলো এক্সপ্লেন করেছে। এতটুকু আমরা বুঝতে চেয়েছি, আমরা তাদেরকে জানতে চেয়েছি যে এই যে বাংলাদেশে যেটা নিয়ে আপনি ইঙ্গিত করছেন আর কি, ট্রেড ডিলটা, এটা নিয়ে বাংলাদেশ সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। ব্যাপারে আপনাদের অপিনিয়ন কি? তারা তাদের জায়গাটা ব্যাখ্যা করেছে, তারা বোঝানোর চেষ্টা করেছে যেখানে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। তো আমরা যে পুরোপুরি কনভিন্সড হয়েছি সেটা না। আমরা বলেছি যে আমরা পার্লামেন্টে কিন্তু এখন আলোচনা করতে চাই, এবং আমরা প্রধান বিরোধী দলের মধ্যে যেটা বড় বিরোধী দল তাদের কাছ থেকেও এই বিষয়ে জানতে চাই যে তারা প্রশ্নটা করুক। আর আমাদের তো সংসদের প্রতিনিধিত্বও কম, সময়ও কম, তবু আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করব যে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কিছু আমরা চাই না। আমরা অবশ্যই আমেরিকার সাথে সম্পর্ক করতে চাই, সব দেশের সাথে সম্পর্ক করতে চাই, কিন্তু বাংলাদেশের স্বার্থটাকে মাথায় রেখে। এটা আমরা আমাদের জায়গা থেকে বলেছি। তারা যখন তাদের পাতা থেকে পেজ থেকে এটা জানিয়েছে, তখন তারা তাদের মতো করে বলেছে যে এই বিষয়ে কথা হয়েছে। এই বিষয়ে তারা এনসিপিকে কনভিন্স করে ফেলেছে, এটা কিন্তু তারা বলে নাই। তারা বলেছে এই বিষয়ে তার কথা হয়েছে। ফলে এটা ওইরকমই। আমরা ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর এসেছেন আমাদের অফিসে, নর্ডিকের কান্ট্রিগুলোর অ্যাম্বাসেডর এসেছেন, এগুলো কার্টেসি ভিজিট। এবং আপনি দেখবেন যে ওই অ্যাম্বাসিতে দৌড় দেওয়ার তুলনায় তাদেরকে আমাদের অফিসে এনে আমরা এটা প্রতিষ্ঠা করতে চাচ্ছি যে আপনি বাংলাদেশে যেহেতু অপারেট করেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে হলে তাদের জায়গায় আসাটাই শোভন। আমরা গিয়ে অ্যাম্বাসির কাছে বিচার দেওয়ার যে রাজনীতি অতীতে দেখেছি, ওইটা আমরা ঠিক সমর্থন করি না। ধন্যবাদ স্যার তুষার। আমরা অনেকগুলো বিষয়, একদম সাম্প্রতিক যেই হবিগঞ্জের যে ঘটনাটি, সেই বিষয় থেকে শুরু করে এনসিপির জুলাই পদযাত্রায় বিভিন্ন ধাপে তাদের যে বাধার সম্মুখীন হওয়া, এবং সেই বিষয়ে যেই অভিযোগ বলি বা ছাত্র শিবিরের সদ্য সাবেক নেতা তার তরফ থেকে যে ধরনের অভিযোগ যে পরিকল্পিত, এই প্রসঙ্গটি সারোয়ার তুষার বললেন যে এটা একদমই অমূলক, এই ধরনের বিষয় নেই। কিন্তু তিনি যেটা বললেন খুব জোর দিয়ে, সেটা হলো যদি নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে যদি আপত্তিই থাকে, তিনি যদি আপত্তিকর কথা বলেই থাকেন, তাহলে সেটা দেশের আইনি যে পন্থাগুলো, যে কোনো আইন যদি ভঙ্গ করে থাকে, তাহলে সেই পন্থাতেই এটার মীমাংসা হতে পারত, কিন্তু এটা কোনোভাবেই হামলার মধ্য দিয়ে নয়, আক্রমণের মধ্য দিয়ে নয়। ঠিক একইভাবে জামায়াতের সঙ্গে সম্পর্ক বা সামনের যে স্থানীয় সরকার নির্বাচন আসছে, সেই নির্বাচনের যে প্রসঙ্গ, সেই নির্বাচনে এখন পর্যন্ত তিনি সম্ভাবনা দেখেন যে একক প্রার্থী দিয়ে অন্তত বড় সিটিগুলোতে নির্বাচন করার বা ভোটে যাওয়ার একটা সম্ভাবনা এখনও তিনি দেখেন। কিন্তু এনসিপি প্রস্তুতি নিচ্ছে তারা নিজেরা নির্বাচনের জন্য। তো এই পর্যায় পর্যন্ত এবং জুলাইয়ের যেই অর্জন, সেই জায়গাগুলো নিয়ে আমরা আলাপ করলাম। একই সঙ্গে সামনে এলো আওয়ামী লীগের প্রসঙ্গটিও। সুতরাং এই যে রাজনৈতিক সংস্কৃতির জায়গা থেকে আসলে বাংলাদেশ পুরনো ধারার দিকে যাচ্ছে নাকি হচ্ছে নতুন একটি ধারা, যে সম্ভাবনা নিয়ে জুলাই আসলে একটা আন্দোলন হয়েছিল, যে আশাটা ছিল বহু মানুষের, সেইটা কি পূর্ণতার দিকে যাচ্ছে নাকি সেই পুরনো বৃত্তেই আমরা ঘুরপাক খাচ্ছি? আপনি কি মনে করেন? জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।